আমাদের স্ট্যাটিক ইলেকট্রিসিটি শেষ। তো আজকে আমরা মেনলি কারেন্ট ইলেকট্রিসিটিটা ধরবো। এবার কারেন্ট ইলেকট্রিসিটি তোদের আমি পড়িয়েছিলাম, ঠিক আছে? এবার আজকে আমরা যেটা করব, যে কারেন্ট ইলেকট্রিসিটি পড়েছিলাম তার সঙ্গে একবার তোর রিভিশন করব বলতে পারিস। বেসিক্যালি আমরা তোর কারেন্ট ইলেকট্রিসিটিটা একটু রিভিশন করব, এবং কারেন্ট ইলেকট্রিসিটি কি জিনিসপত্র আছে সেইগুলো একবার দেখে নিয়ে মেনলি কিছু আমরা প্রবলেম তোর করব, ঠিক আছে? তো ঠিক আছে, দেখা যাক কারেন্ট ইলেকট্রিসিটি বলতে কি। আগে দেখ স্ট্যাটিক ইলেকট্রিসিটি পড়েছিলাম। তো স্ট্যাটিক ইলেকট্রিসিটির ক্ষেত্রে যেটা ছিল, যখন চার্জটা রেস্টে থাকবে, তাই তো? স্ট্যাটিক ইলেকট্রিসিটি মিনস যখন চার্জ ইজ অ্যাট রেস্ট। চার্জ ইজ অ্যাট রেস্ট, দেন উই গেট স্ট্যাটিক ইলেকট্রিসিটি। এবার কারেন্ট ইলেকট্রিসিটি মিনস কি চার্জটা যখন ফ্লো করছে, ঠিক আছে? এবার সিম্পল একটা ভাব, বাড়ির ক্ষেত্রেই ভাব। বাড়িতে ধর ওয়্যার আছে, ঠিক আছে? বাড়ির ওয়্যারের কথা ভাব। তো বাড়ির ওয়্যার মিনস একটা কন্ডাক্টর, ঠিক আছে? তো কোনো একটা এই একটা ধর কন্ডাক্টর, একটা বেঁকে যাচ্ছে কেন রে? দাঁড়া একটু, দাঁড়া তো। ঠিক আছে, দাঁড়া আর ঠিক আছে। তো সাপোজ আমরা একটা তো সিলিন্ড্রিক্যাল ওয়্যার কনসিডার করি। এটা ওয়্যার, ঠিক আছে? ওয়্যার তো জেনারেলি সিলিন্ড্রিক্যাল সেফটি হয়। তো এর মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো করছে, কারেন্ট মিনস তোর কি ফ্লো করছে না, ইলেকট্রনস গুলো ফ্লো করছে। হ্যাঁ, ইলেকট্রনস ফ্লো করছে বা তোর চার্জ ফ্লো করছে, ঠিক আছে? এবার এখানে লেখা আছে, দেখ, ইলেকট্রিক চার্জ ইজ ইন মোশন প্রডিউসেস অ্যান ইলেকট্রিক কারেন্ট। কোনো একটা চার্জ যখন মুভ করে তখন কারেন্ট ফ্লো করে। এবং অ্যানি মিডিয়াম হ্যাভিং ফ্রি ইলেকট্রিক চার্জ অ্যাজ এ কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, ঠিক আছে? কোনো একটা মিডিয়ামের ক্ষেত্রে যে ফ্রি ইলেকট্রনস গুলো যেগুলো আছে, মেনলি দেখ আমরা চার্জ বলবো বটে, কিন্তু চার্জ বলতে মেনলি দুটো টাইপের বোঝায়। একটা পজিটিভ চার্জ, নেগেটিভ চার্জ, ঠিক আছে? একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ। কিন্তু আমরা মেনলি এখানে জেনারেলি বলবো ইলেকট্রন, কারণ ইলেকট্রন কি আমরা সাফিসিয়েন্টলি পাই। ইলেকট্রনই মুভ করে। প্রোটন একদম পরমাণুর কোর পজিশনে আছে, সুতরাং প্রোটনের কোনো মুভমেন্ট হয় না। আমরা বেসিক্যালি চার্জ বলতে ইলেকট্রনটা কি কনসিডার করবো, ঠিক আছে? তো ইলেকট্রন যখন মুভ করছে, এইটা একটু মাথায় রাখবি। পজিটিভ চার্জ ফ্লোজ ফ্রম হায়ার পোটেন্সিয়াল টু লোয়ার পোটেন্সিয়াল। যদি তোকে বলে কারেন্ট কোথা থেকে কোথা ফ্লো করে, তখন কারেন্ট আমরা বলে দিই হায়ার টু লোয়ার, কিন্তু এটা ঠিক নয়। যদি নেগেটিভ চার্জ হয় তবে হায়ার টু লোয়ার, কিন্তু যদি পজিটিভ চার্জ হয় তখন লোয়ার টু হায়ার, ঠিক আছে? তো নেগেটিভ চার্জ ফ্লোজ ফ্রম লোয়ার টু হায়ার। আর একটা জিনিস মাথায় রাখবি, নেগেটিভ চার্জ ফ্লোজ ফ্রম লো পোটেন্সিয়াল টু হাই পোটেন্সিয়াল, ঠিক আছে? নেগেটিভ চার্জ ফ্লোজ ফ্রম লো পোটেন্সিয়াল টু হাই পোটেন্সিয়াল। পজিটিভ চার্জ ফ্লোজ ফ্রম হাই পোটেন্সিয়াল টু লো পোটেন্সিয়াল। পজিটিভ চার্জ যেদিকে ফ্লো করে কারেন্টের ডাইরেকশন সেম। যদি কোনো পজিটিভ চার্জ হয় তাহলে কারেন্ট সেম ডাইরেকশন, হয়েছে? পজিটিভ চার্জের ক্ষেত্রে কারেন্টের ডাইরেকশনস আর চার্জের ডাইরেকশন সেম। ফ্লো অফ কারেন্ট অ্যান্ড ফ্লো অফ চার্জ ইজ দ্য সেম ডাইরেকশন। বাট ইফ ইট ইজ এ নেগেটিভ চার্জ, দেন আই তোর ইন অপোজিট ডাইরেকশনস। নেগেটিভ চার্জের ক্ষেত্রে কারেন্ট অপোজিট ডাইরেকশনসে ফ্লো করবে, ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস আছে, দেখ, ডিফাইন। আমি এইগুলোকে বেশি ডিসকাস করবো না, হ্যাঁ? আমি জাস্ট রিলেশনসগুলো লিখে দিয়ে চলে যাবো, ঠিক আছে? এগুলো হয়তো 10 মিনিটের মধ্যে এগুলো হয়ে যাবে, কারণ আমি এগুলো পড়িয়েছি, ঠিক আছে? এবার আমার যেগুলো মেনলি তোর কিছু অঙ্কের ট্রিপস তোর বলে দেওয়া, যাতে তোরা তোর ওই যে সেটটা দিয়েছিস ওটা সলভ করতে পারি, ঠিক আছে? ডিফাইন 1 অ্যাম্পিয়ার কারেন্ট অ্যান্ড ইটস ইউনিট অ্যান্ড ডাইমেনশন। এগুলো পারবি। 1 অ্যাম্পিয়ার কারেন্ট মিনস তোর কি বলে যে ডিফাইন 1 অ্যাম্পিয়ার কারেন্ট। হ্যাঁ, তো 1 অ্যাম্পিয়ার কারেন্ট বলছে কখন পাবো, তাই না? কারেন্ট আই সমান ডি কিউব ডিটি, ঠিক আছে? কারেন্ট আই সমান তোর আমরা পেয়েছি তোর ডি কিউব ডিটি। সো 1 অ্যাম্পিয়ার কখন কারেন্ট পাবো, দেখ, 1 অ্যাম্পিয়ার কারেন্ট আই ইকাস্ট কিউব বাই টি বা ডি কিউব ডিটি, যা বলবি, ঠিক আছে? তো 1 অ্যাম্পিয়ার কখন কারেন্ট পাবো না, যদি 1 সেকেন্ডে 1 কুলম চার্জ ফ্লো করে, তখন আই ইকাস্ট পাবো 1 অ্যাম্পিয়ার, হয়েছে? এবং অ্যাম্পিয়ারটাই কিন্তু তোর বেসিক ইউনিট, ঠিক আছে? বেসিক ইউনিট যেটা তোর, সেটা তোর কিন্তু অ্যাম্পিয়ার, ঠিক আছে? সো একটা বলতে পারি 1 অ্যাম্পিয়ার কারেন্ট মিনস ইফ 1 কুলম চার্জ ফ্লোজ ইন 1 সেকেন্ড। ইফ 1 কুলম চার্জ ফ্লোজ ইন 1 সেকেন্ড, দেন উই গেট কারেন্ট ইকাস্ট 1 অ্যাম্পিয়ার, হয়েছে? আচ্ছা, ডিফাইন কারেন্ট ডেন্সিটি। কারেন্ট ডেন্সিটি কি জিনিস না, এই যে একটা কন্ডাক্টর, এই একটা সিলিন্ডার, এই সিলিন্ডারের মধ্য দিয়ে যখন কারেন্ট ফ্লো করছে, তখন এইখানে আমি যদি একটা এরিয়া কনসিডার করি, সেই এরিয়ার মধ্যে যতটা অ্যামাউন্ট অফ কারেন্ট নর্মালি পাস করছে, দিস ইজ কল দ্য কারেন্ট ডেন্সিটি। একে যে দ্বারা ডিনোট করা হয়। কারেন্ট ডেন্সিটি ইকাস টু জে ইকাস টু আই বাই এ। এটা কিন্তু মাথায় রাখতে হবে, ওই সারফেসটাকে নর্মালি কতটা কারেন্ট তোর ওর সারফেসের মধ্যে দিয়ে পাস করছে। নর্মালি যদি না থাকে, তাহলে বলতে পারি এইটা কিন্তু
এইরকম লেখা যাবে না, তখন আমাকে কস থিটা কম্পোনেন্ট, ওর থিটা কম্পোনেন্টটাকে ভেঙে এইদিকে নিতে হবে। মানে এই এরিয়াটা যদি নর্মালি না থেকে ধর এরিয়াটা এরকম আছে, এইটা ধর আর একটু বাড়িয়ে দিলাম, হ্যাঁ, এবার এইটার এইখানটা ধর এর মাথাটা এইরকম আছে, এর এরিয়াটা ধর এইরকম আছে, এইরকম টাইপের, হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি বলতে চাইছে হচ্ছে তোর এরিয়াটা এইরকম টাইপের আছে, ঠিক আছে, নর্মালি নেই কো, ছবিটা দ্বারা ঠিক আঁকতে পারছি না, এইটা এটা এটা থেকে এটা এইরকম এরিয়াটা আছে, হ্যাঁ, এইরকম এরিয়াটা আছে। তাহলে এই এরিয়াটার ক্ষেত্রে কি, এরিয়াটা এইদিকে হচ্ছে কারেন্টটা ফ্লো করছে, কিন্তু এই এরিয়ার তো ডাইরেকশন এইদিকে হবে না, এই এরিয়ার ডাইরেকশন হবে এইদিকে। সুতরাং এইখানে তখন হচ্ছে এ কস থিটা কম্পোনেন্ট নিতে হবে। তাহলে সেক্ষেত্রে আমি জে ইকাস টু বলতে পারি আই বাই এ কস থিটা, বা আই ইকাস টু জে এ কস থিটা, বা আই ইকাস টু আমরা বলতে পারি জে ভেক্টর ডট এ ভেক্টর, হয়েছে। এগুলো আমরা পড়িয়েছি, এগুলো হচ্ছে তো দেখবি, হ্যাঁ। এরপরে একটু গল্প বলি শোন, হোয়াট ইজ থার্মাল স্পিড, হ্যাঁ। দেখ প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে কি বলতো, প্রত্যেকটা যে একদম অ্যাটমিক লেভেলের যে পার্টিকেলসগুলো আছে, বা অ্যাটমিক লেভেলের যে মলিকুলস পার্টিকেলস এদের আছে, এদের একটা নিজস্ব এনার্জি থাকে। সেই এনার্জিটা কিসের জন্য পায় বলতো, সেই এনার্জিটা পায় কোথা থেকে, তাই তো। এনার্জি আমরা যদি বলিস আমরা এনার্জি পাই খাবার থেকে, তাহলে এদের খাবার বলতে কি না, এদের খাবার বলতে হচ্ছে তোর হিট এনার্জি, থার্মাল, টেম্পারেচার, ঠিক আছে, টেম্পারেচার। অ্যাকচুয়ালি টেম্পারেচারটা নয়, টেম্পারেচার কোনো এনার্জি নয়, বেসিক্যালি বলতে পারি হিট এনার্জি, হয়েছে, হিট এনার্জি। তো থার্মাল স্পিড বলতে কি না, কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে, যদি বলিস কোনো একটা কন্ডাক্টরের মধ্য দিয়ে চার্জ পার্টিকেলসগুলো, কোনো একটা কন্ডাক্টর আছে, কোনো একটা কন্ডাক্টর আছে, একটু এইখানটা জিনিসটা ডিসকাস করি দাঁড়া, এইখানে একটা বেসিক জিনিসটা ডিসকাস করতে হবে। এই একটা ধর কন্ডাক্টর, হয়েছে, এই কন্ডাক্টরের মধ্য দিয়ে অজস্র ফ্রি ইলেকট্রনস আছে, অজস্র ফ্রি ইলেকট্রনস আছে। এবার এটা এখানে বলেছে বিহেভিয়ার অফ কন্ডাক্টর ইন দ্য অ্যাবসেন্স অফ পোটেনশিয়াল ডিফারেন্স, হয়েছে, বিহেভিয়ার অফ কন্ডাক্টর ইন দ্য অ্যাবসেন্স, বিহেভিয়ার অফ এ কন্ডাক্টর ইন দ্য অ্যাবসেন্স অফ পোটেনশিয়াল ডিফারেন্স। এটার মানে কি, ধর এই কন্ডাক্টরটা আছে, অজস্র হচ্ছে ফ্রি ইলেকট্রনসগুলো আছে, ইলেকট্রনসগুলো আছে, এই যে ইলেকট্রনসগুলো আছে, এই ইলেকট্রনসগুলো যখন তুই বাইরে থেকে কোনো কিছু অ্যাপ্লাই করিসনি, বাইরে থেকে কোনো ফোর্স অ্যাপ্লাই করিনি, বাইরে থেকে কোনো বল অ্যাপ্লাই করিসনি, ঠিক আছে, তুই বলিস স্যার পোটেনশিয়াল কী জিনিস, পোটেনশিয়াল আগে আমরা পড়েছি। পোটেনশিয়াল মানে আপাতত ধরে নে যে চার্জগুলো যেগুলো আছে সেগুলোকে একটা নির্দিষ্ট দিকে পাঠানোর জন্য একটা এক্সটার্নাল ফোর্স, ঠিক আছে, সেটাই হচ্ছে তোর পোটেনশিয়াল ডিফারেন্স বা পোটেনশিয়াল, ঠিক আছে। তুই বাইরে থেকে কোনো ফোর্স কিচ্ছু দিসনি, তাহলে এই ইলেকট্রনগুলো বা এই চার্জ পার্টিকেলগুলো কী করবে, র্যান্ডম মুভমেন্ট করবে, তাই না, এদের মুভমেন্টটা যেটা হবে হচ্ছে র্যান্ডমলি মুভড, ঠিক আছে। এই চার্জ পার্টিকেলগুলো যেটা হবে সেটা হচ্ছে র্যান্ডমলি হচ্ছে মুভ করবে, ঠিক আছে, এলোমেলোভাবে এদিক ওদিক হচ্ছে তোর মুভ করবে। এবার যখন তুই বাইরে থেকে একটা এক্সটার্নাল ফিল্ড বা কিছু দিবি, তখন কি হবে, এদের একটা কোনো একটা স্পেসিফিক ডাইরেকশনে হচ্ছে তোর মুভমেন্ট হবে, হয়েছে। কোনো যে আমাদের একটা মেটাল বা কন্ডাক্টর, তার ক্ষেত্রে হচ্ছে তোর অজস্র নাম্বারস অফ ফ্রি ইলেকট্রনস বা চার্জ পার্টিকেলস আছে। বাইরে থেকে যদি কোনো কিছু এক্সটার্নাল ফিল্ড কিছু অ্যাপ্লাই না করি, দে মুভ হচ্ছে র্যান্ডম ডাইরেকশনস। হোয়েন উই অ্যাপ্লাই অ্যান এক্সটার্নাল ফিল্ড দেন দে মুভ ইন এ স্পেসিফিক ডাইরেকশনস, হয়েছে। যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ডও বাদ দে, আমরা তো সব ফিল্ড কনসেপ্ট আমাদের নাই, আমরা হচ্ছে বাইরে থেকে একটা বল প্রয়োগ করলে তখন ওরা স্পেসিফিক ডাইরেকশনে মুভ করবে, হয়েছে। এইবার দেখ এই যে ইলেকট্রনগুলো এর মধ্যে যে ঘুরে বেড়াচ্ছে, ইলেকট্রনগুলো এমনি ফ্রিলি ঘুরতে পারবে না, ইলেকট্রনগুলো কী করবে না, এই যখন কোনো কিছু অ্যাবসেন্স অফ এক্সটার্নাল ফিল্ড, তখনও ইলেকট্রনের একটা এনার্জি আছে, সেইটা কি বলতো, সেটা হচ্ছে থার্মাল এনার্জি। সেই থার্মাল এনার্জির ভ্যালু কত হয় বলতো, 3/2 কেটি, হয়েছে। ইন দ্য অ্যাবসেন্স অফ ইলেকট্রিক ফিল্ড এদের এনার্জি হচ্ছে থার্মাল এনার্জি। থার্মাল এনার্জি বলতে আমরা সেই পড়ছিলাম কাইনেটিক থিওরি অফ গ্যাসে, সেখানে, বা কাইনেটিক থিওরি অফ মলিকুলস বলতে পারি এখানে, বা কাইনেটিক থিওরি অফ হচ্ছে পার্টিকেলস, ঠিক আছে। তো ইলেকট্রনস একটা চার্জ পার্টিকেল, তার ক্ষেত্রে এনার্জি যেটা হবে সেটা হচ্ছে 3/2 কেটি। এইটা ইকাস টুই হবে কি বল, হাফ এম ভি স্কোয়ার। তুই বলবি স্যার হাফ এম ভি স্কোয়ার কেন লিখলেন, কারণ হচ্ছে তোর ইলেকট্রনের যে এনার্জিটা সেটা হচ্ছে তোর কি এনার্জি, কাইনেটিক এনার্জি। সুতরাং 3/2 কেটি ইকাস টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। যখন কোনো কিছু আমরা বাইরে থেকে কিছু অ্যাপ্লাই করিনি, তখন যে এনার্জি সিটিসি ইকাস টু হাফ এম ভি স্কোয়ার ইকাস টু হচ্ছে 3/2 কেটি। এইটা হচ্ছে তোর থার্মাল এনার্জি, ঠিক আছে। তো এবং নেট যদি ভেলোসিটি বলিস, এখানে যদি নেট ভেলোসিটি বলিস বা অ্যাভারেজ ভেলোসিটি যদি নিস, সেটা হচ্ছে তো জিরো হবে, কারণ এদের মুভমেন্ট হচ্ছে র্যান্ডম মুভমেন্ট। সুতরাং নেট ভেলোসিটি জিরো। কিন্তু দেখ কাইনেটিক এনার্জি যখন কনসিডার করবি, এখানে স্কোয়ার আছে, সুতরাং এখানে এনার্জিটা জিরো হবে না, কিন্তু নেট অ্যাভারেজ ভেলোসিটি যদি বলিস সেটা জিরো হবে। স্পিড কিন্তু জিরো হবে না, স্পিড কিন্তু একটা স্কেলার কোয়ান্টিটি, হ্যাঁ। এদের নেট অ্যাভারেজ ভেলোসিটি জিরো, স্পিড জিরো নয়। ইলেকট্রনগুলো ওই যে অ্যাটমসের মধ্যে যে যখন কোনো কিছু এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করিসনি, তাদের যে এনার্জিটা সেইটা হচ্ছে থার্মাল এনার্জি, হয়েছে। এবং যে স্পিডটা সেটা হচ্ছে থার্মাল স্পিড।
এরপরে একটা জিনিস লিখেছি দেখ, মিন ফ্রি পাথ অ্যান্ড হচ্ছে রিল্যাক্সেশন টাইম। মিন ফ্রি পাথ কি জিনিস? ইলেকট্রনগুলো এই যে কন্ডাক্টরের মধ্যে যে মুভ করবে, এই কন্ডাক্টরের মধ্যে তো এমনি ফ্রিলি মুভ করতে পারবে না। তুই রাস্তা দিয়ে যাবি, রাস্তা দিয়ে কি ফ্রিলি যেতে পারবি? বাইক নিয়ে যাচ্ছিস বা যাই হেঁটেই যাস, যাই করিস, দেখবি হচ্ছে তোর বিভিন্ন বাধা থাকবে। তো ইলেকট্রনগুলো যখন যাচ্ছে, অন্য ইলেকট্রনগুলো ওখানে দাঁড়িয়ে আছে, সেটা হতে পারে। বা হচ্ছে তোর আয়ন্সগুলো আছে, হেভিলি হচ্ছে তোর হেভি আয়ন্স কোরগুলো আছে, তাদের সাথে ইলেকট্রনগুলোর কী হবে, কলিশনস হবে। ঠিক আছে? তো মিন ফ্রি পাথ মানে কি, দুটো কলিশনসের মাঝখানে ইলেকট্রনটা যে ডিস্টেন্সটা কভার করছে, দিস ইজ কল দ্য মিন ফ্রি পাথ। হয়েছে? দুটো কলিশনসের মাঝখানে একটা ইলেকট্রন যতটা পাথ কভার করবে, দিস ইজ কল দ্য মিন ফ্রি পাথ। আচ্ছা, রিল্যাক্সেশন টাইম কি জিনিস? পরপর দুটো কলিশনসের মাঝে, তাই তো, পরপর দুটো কলিশনসের মাঝে, যেমন ধর আমরা রাস্তা ফাঁকা আছে, মানে কি ফ্রিলি যেতে পারি, যে রাস্তাটা পুরো ফাঁকা, ধর, ঠিক আছে? ধর কোনো একটা দিন, ধর করোনার সময়তেই ভাব, রাস্তা ফাঁকা আছে মানে কি, মানে ফ্রিলি যাচ্ছি, তার মানে কি আমি রিল্যাক্সে যাচ্ছি, তাই তো? তাহলে রিল্যাক্সেশন টাইম মানে কি, ইলেকট্রন দুটো কলিশনসের মাঝে, কারোর সাথে ঝঞ্ঝাট না করে, দুটো কলিশনসের মাঝখানে ইলেকট্রনটা যতটা ডিস্টেন্স কভার করবে, দিস ইজ কল্ড হচ্ছে তো রিল্যাক্সেশন টাইম। হয়েছে? সেই গ্যাসের ক্ষেত্রে আমরা পড়েছিলাম, দেখ মিন ফ্রি পাথের একটা এক্সপ্রেশন পড়েছিলাম, ল্যামডা ইকাস্ট হচ্ছে তোর 1/√2 পাই ডি স্কোয়ার এন, এরকম একটা এক্সপ্রেশন বড় পড়া পড়েছিলাম, তাই না? ওটা দিয়ে অঙ্ক দেয়, ঠিক আছে? তো যাই হোক, তো ওগুলো এখানে হচ্ছে তোর ওই সব পড়তে হবে না, ওখানে ওটা গ্যাসের ক্ষেত্রে পড়েছিলাম, এটা হচ্ছে হ্যাঁ, এইখানে মিন ফ্রি পাথ আর রিল্যাক্সেশন টাইমটা হচ্ছে দেখতে হবে। হয়েছে? এইবার এই যে ইলেকট্রনগুলো যখন থার্মাল স্পিড নিয়ে ইলেকট্রনগুলো যাচ্ছে একটা দিক থেকে আরেকটা দিকে মুভ করছে, ইলেকট্রনের দুরকমভাবে মুভমেন্ট হয়। হ্যাঁ, একটা হচ্ছে তোর ড্রিফট মুভমেন্ট, একটা হচ্ছে ড্রিফট, আর একটা হচ্ছে ডিফিউশনস। ঠিক আছে? ডিফিউশনস কি জিনিস? দেখ, এইদিকে ধর এইদিকে চার্জ ক্যারিয়ারগুলো বেশি আছে, এইদিকে চার্জ ক্যারিয়ার কম আছে, তাহলে কি চাইবে, মানে সেই ব্যাপন। ডিফিউশনস মিনস হচ্ছে ব্যাপন। তাহলে সেই আমরা এতে পড়েছিলাম না, কি বলে যে ক্লাস, মানে বায়োলজিতে দেখবি পড়েছিস যে ব্যাপন মানে হচ্ছে একদিকে ঘনত্ব বেশি, একদিকে কম ঘনত্ব, তারপর হচ্ছে ছড়িয়ে পড়ছে। সেই ডিফিউশনস মিনস হচ্ছে 6 এরকম, একদিকে ইলেকট্রনের চার্জ ডেন্সিটি প্রচুর বেশি, একদিকে ইলেকট্রনের চার্জ ডেন্সিটি প্রচুর কম, ইলেকট্রনগুলো একটা এন্ড থেকে আরেকটা এন্ডের দিকে মুভ করছে, দিস ইজ কল্ড হচ্ছে ডিফিউশনস। হয়েছে? আর একটা হচ্ছে ড্রিফট কারেন্ট। কি? এই যে পরের পয়েন্টটাই দেখ আছে, বিহেভিয়ার অফ কন্ডাক্টর ইন দ্য প্রেজেন্স অফ অ্যাপ্লাইড পোটেনশিয়াল ডিফারেন্স। হয়েছে? বিহেভিয়ার অফ এ কন্ডাক্টর ইন দ্য প্রেজেন্স অফ অ্যাপ্লাইড পোটেনশিয়াল ডিফারেন্স। হয়েছে? তো বিহেভিয়ার অফ এ কন্ডাক্টর ইন দ্য প্রেজেন্স অফ অ্যাপ্লাইড পোটেনশিয়াল ডিফারেন্স বলতে কি, ধর এই একটা কন্ডাক্টর আছে, বিহেভিয়ার অফ এ কন্ডাক্টর ইন দ্য প্রেজেন্স অফ অ্যাপ্লাইড পোটেনশিয়াল ডিফারেন্স। হয়েছে? তো এই একটা হচ্ছে তোর কন্ডাক্টর আছে, এইখানে বাইরে থেকে একটা তুই এইভাবে একটা ভোল্টেজ দিবি। দেখ, আমরা বাইরে থেকে যখন কিছু অ্যাপ্লাই করিনি, তখন কি হচ্ছিল, ওরা এলোমেলো এদিক সেদিক যেদিকে খুশি ঘুরে বেড়াচ্ছিল, তাদের নিজস্ব কোনো কিছু ভেলোসিটি, নেট ভেলোসিটি 0 পাচ্ছিলাম, এবং এনার্জি বলতে থার্মাল এনার্জি পাচ্ছিলাম। ঠিক আছে? কিন্তু এখানে এনার্জি বলতে থার্মাল এনার্জি হবে না। ঠিক আছে? তো ইলেকট্রনসগুলোকে একটা বাইরে থেকে ভেলোসিটি পোটেনশিয়াল দিয়েছিস ভি। হয়েছে? সো পোটেনশিয়াল মানি হচ্ছে তোর ইলেকট্রিক ফিল্ড, পোটেনশিয়াল মানি হচ্ছে ফিল্ড দিয়েছিস। এর লেন্থ যদি এল হয়, তাহলে সেক্ষেত্রে ই ইকাস টু কি লিখতে পারি, ইলেকট্রিক ফিল্ড এর মধ্যে কতটা অ্যাপ্লাই হবে না, পোটেনশিয়াল ডিফারেন্স ভি ডিভাইডেড বাই এল, দিস ইজ কল্ড হচ্ছে তোর কি বল, ইলেকট্রিক ফিল্ড। এবার দেখ, এই যে পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছি বা এই যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করেছি, তার জন্য চার্জ পার্টিকেলগুলোর উপর একটা ফোর্স কাজ করবে। সেই ফোর্সের মান কত বল? ফোর্সের মান হচ্ছে, আমি ইলেকট্রনই ধরে নিচ্ছি, সেখানে স্মল ই, ফোর্স এফ ইকাস টু কি ভি, তাহলে হচ্ছে স্মল ই ইন্টু ই। হয়েছে? তাহলে ই এর মান কি, আচ্ছা এফ ইকাস টু আবার একটা লিখতে পারি, ইলেকট্রনগুলোর মাস যদি এম হয় আর ইলেকট্রনের অ্যাসিলেশন যদি এ হয়, তাহলে অ্যাসিলেশন এ ইকাস টু লিখতে পারি স্মল ই ইন্টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম। এটা আমি অ্যাসিলেশন লিখতে পারি, অ্যাসিলেশন এ ইকাস টু এটা লিখতে পারি, তাই না? অ্যাসিলেশন এ ইকাস টু এটা লিখতে পারি। হয়েছে? এ ইকাস টু স্মল ই ইন্টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই হচ্ছে তোর এম। বোঝা গেছে? আচ্ছা, আর একটা লিখতে পারি ই ইকাস টু হচ্ছে ভি বাই হচ্ছে তোর এল লিখতে পারি। হয়েছে? আরও দুটো জিনিস দ্বারা, এগুলো পরে করব, এখানে আরও দুটো জিনিস করে নিই। ঠিক আছে? তো এইগুলো লিখতে পারি। হয়েছে? এরপরে দেখ, অ্যাসিলেশন এ সমান আবার লিখতে পারি ভিডি বাই হচ্ছে টাউ টি, মানে টাইম। অ্যাসিলেশন সমান ভেলোসিটি বাই টাইম। এখানে যখন কোনো কিছু একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছি, তখন ইলেকট্রনগুলো যে ভেলোসিটি নিয়ে মুভ করছে সেটা হচ্ছে ডিপ ভেলোসিটি। ঠিক আছে? আবার বলছি, যখন কোনো পোটেনশিয়াল অ্যাপ্লাই করিনি, তখন যে ইলেকট্রনের এনার্জি সেটা হচ্ছে থার্মাল স্পিড বা থার্মাল ভেলোসিটি। হয়েছে? যখন কোনো একটা বাইরে থেকে পোটেনশিয়াল অ্যাপ্লাই করেছি, তখন যে ইলেকট্রনের ভেলোসিটি, একটা পোটেনশিয়াল অ্যাপ্লাই করা মানে কি, বাইরে থেকে একটা ফোর্স অ্যাপ্লাই করা, সেই ফোর্সের জন্য ইলেকট্রনগুলোর কোনো একটা স্পেসিফিক ডাইরেকশনে মুভ করবে, তখন ইলেকট্রনের যে ভেলোসিটি সেটা হচ্ছে ডিপ ভেলোসিটি।
সো অ্যাসিলেশনস এ ইকাস টু লিখতে পারি ড্রিপ ভেলোসিটি পার ইউনিট টাইম বা ভেলোসিটি পার ইউনিট টাইম, ভেলোসিটি বাই টাইম সমান অ্যাসিলেশন। সো এইটা যদি লিখি তাহলে এ ইকাস টু লিখতে পারি ভিডি বাই টাও, তাহলে এখান থেকে লিখতে পারি স্মল ই ইন্টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম। সো ড্রিপ ভেলোসিটি ভিডি ইকাস টু লিখতে পারি স্মল ই ইন্টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম ইন্টু হচ্ছে টাও, হয়েছে। তো এইটা হচ্ছে তো ড্রিপ ভেলোসিটির এক্সপ্রেশনস। ওকে, তো ড্রিপ এক্সপ্রেশনস অফ দ্য ড্রিপ ভেলোসিটি ইজ ইকাস টু ভিডি ইকাস টু হচ্ছে তো স্মল ই ইন্টু ক্যাপিটাল ই ডিভাইডেড বাই এম ইন্টু হচ্ছে টাও, ঠিক আছে। তো দিস ইজ দ্য এক্সপ্রেশনস অফ হচ্ছে ড্রিপ ভেলোসিটি, হয়েছে। এইবার তুই কি করতে পারিস, এইখানে ই এর জায়গায় এই যে ভি বাই এল লিখতে পারিস, ই ইন্টু ভি, এটা হচ্ছে পোটেন্সিয়াল ভি ইন্টু টাও ই ভিটা, আচ্ছা, ডিভাইডেড বাই এম এল, এটা হচ্ছে কি ড্রিপ ভেলোসিটি পেলি, হয়েছে, ড্রিপ ভেলোসিটি পেলি, ঠিক আছে। ড্রিপ ভেলোসিটি যখনই ড্রিপ ভেলোসিটি যখন পেয়ে যাব তখন আমি এখান থেকে আর একটা জিনিসের এক্সপ্রেশন লিখতে পারবো, এই যে রিলেশনস বিটুইন কারেন্ট অ্যান্ড হচ্ছে ড্রিপ ভেলোসিটি, আই ইকাস টু এন ই এ ভিডি, হয়েছে, এন ই এ ভিডি। কারেন্ট আই ইকাস টু কি লিখতে পারি বল, কারেন্ট আই সমান লিখতে পারি হচ্ছে তোর চার্জ বাই হচ্ছে তোর টাইম, হয়েছে। এটা থেকে আসবে না, দাঁড়া এটা একবার দাঁড়া তো, কারেন্ট আই সমান ড্রিপ ভেলোসিটি, এখান থেকে এটা বলেছি, এটা হ্যাঁ এখান থেকে আসবে, আচ্ছা দেখ, কারেন্ট আই কাস্ট হচ্ছে তোর কিউব বাই টি। এবার টোটাল চার্জ কিউব ইকাস টু কি লিখতে পারি, এগুলো করিয়েছি যদিও, টোটাল চার্জ কিউব ইকাস টু লিখতে পারি এন ইন্টু ই, আচ্ছা এই এনটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রনস বা নাম্বার অফ চার্জ পার ইউনিট ভলিউম যদি হয় তাহলে এন ইন্টু ভি ইন্টু ই, হয়েছে। এটা কিউব ইকাস টু লিখতে পারি, কিউব ইকাস টু লিখতে পারি এন ইন্টু ভি ইন্টু ই। এই ভিটা কিন্তু ভেলোসিটিও নয় এও নয়, এটা হচ্ছে ভলিউম কিন্তু, হ্যাঁ এটা হচ্ছে ভলিউম, ঠিক আছে। তো এই ভিটা কিন্তু ভেলোসিটিও নয় বা হচ্ছে তোর পোটেনশিয়ালও নয়, এই ভিটা হচ্ছে তোর ভলিউম। এইটা হচ্ছে তোর কি মান পেলাম বল, এটা হচ্ছে তোর টোটাল চার্জের হচ্ছে তোর ভ্যালুটা পেলাম, হয়েছে। এটা হচ্ছে তোর টোটাল চার্জের হচ্ছে তোর ভ্যালুটা হচ্ছে তোর পেলাম, ঠিক আছে। এরপরে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে তোর টোটাল চার্জটাকে এই যে কারেন্ট আই ইকাস টু আমরা লিখতে পারি হচ্ছে তোর ডি কিউব ডিটি বা হচ্ছে কিউব বাই টি যাই লিখিস, হ্যাঁ, তাহলে কারেন্ট আই ইকাস টু কি লিখতে পারি এন, ভলিউম যদি হয় তাহলে এরিয়া ইন্টু লেন্থ, এরিয়া ইন্টু হচ্ছে লেন্থ আর ইন্টু হচ্ছে ইলেকট্রনের চার্জ যেটা আছে সেটা, বাই হচ্ছে তোর টাইম কত আছে বল, এই সরি হ্যাঁ বাই হচ্ছে টাইম টি বা হচ্ছে টাইম টাও, হয়েছে। এইবার দেখবি এইখানে দেখবি টাও এর মান পেয়েছি, সেখান থেকে বসিয়ে দিতে পারিস, এগুলো আমি করাচ্ছি না, এগুলো পেয়েছি, সুতরাং এইটা মনে রাখবি এন ই এ ভিডি, হয়েছে। কারেন্ট আই ইকাস টু এন ই এ ভিডি। এখানে একটা জিনিস মাথায় রাখবি, কোন কোয়ান্টিটিটাকে কি বলে, এইটা বুঝতে পারছি ইলেকট্রনের চার্জ, এটা এরিয়া অফ ক্রস সেকশন, সেটা ডিপ ভেলোসিটি। এইটাতে গোলমাল হয়, এটা অনেক ক্ষেত্রেই বসিয়ে দিস নাম্বার অফ ইলেকট্রনস বা নাম্বার অফ চার্জ, এটা কিন্তু নাম্বার অফ চার্জ নয়, এইটা মানে হচ্ছে নাম্বার অফ চার্জ পার ইউনিট ভলিউম, এটা মাথায় রাখবি, নাম্বার অফ চার্জ পার ইউনিট হচ্ছে ভলিউম, দিস ইজ কল্ড হচ্ছে তোর এন, হয়েছে। তো এই এক্সপ্রেশনটা একটু হচ্ছে মনে রাখতে হবে, হয়েছে। আচ্ছা, কারেন্ট আই ইকাস টু আরেকটা লেখা যায় কিউব বাই টি, তো আবার টাইম পিরিয়ড টি ইকাস টু লেখা যায় কারেন্ট, ধর এইগুলো ঘূর্ণনের ক্ষেত্রে, এইটা একটা চার্জ পার্টিকেল ধর ঘুরছে, কোনো একটা চার্জ পার্টিকেল ধর ঘুরছে, ঠিক আছে, একটা পাথে হচ্ছে রোটেট করছে, তাহলে চার্জ পার্টিকেলটার ক্ষেত্রে রোটেশনের ক্ষেত্রে কি পাবো বল, টাইম পিরিয়ড পাবো, টাইম পিরিয়ড টি ইকাস টু কি হয় বল, 2 পাই বাই ওমেগা, আবার টাইম পিরিয়ড টি ইকাস টু ওমেগা 2 পাই বাই ওমেগা, আবার একটা লিখতে পারি ভি ইকাস টু ওমেগা আর, তাহলে এখান থেকে আর একটা লিখতে পারিস দেখবি, এটা হচ্ছে তোর কিউ ভি বাই হচ্ছে 2 পাই আর, বুঝছে। টাইম টি কাস্ট, এইটাও একটা এক্সপ্রেশন হচ্ছে লেখা যায়, বোঝা গেছে, এটাও একটা এক্সপ্রেশন হচ্ছে লেখা যায় কিউবি ডিভাইডেড বাই হচ্ছে 2 পাই আর, হয়েছে, কিউবি ডিভাইডেড বাই 2 পাই আর, হ্যাঁ। তো এই এক্সপ্রেশনটা হচ্ছে তোর লেখা যায় কারেন্ট আই কাস্ট হচ্ছে কিউবি ডিভাইডেড বাই 2 পাই আর, হয়েছে। তো এইটা একটা হচ্ছে তোর লেখা যায়, হয়েছে। এরপরে দেখ আরেকটা লেখা আছে ওহমস ল অ্যান্ড ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, এখান থেকেই দেখ ওহমস লটা আনা যায়, এগুলো আমি পড়িয়েছিলাম, ঠিক আছে। এইগুলো একটু মনে রাখতে হবে কিন্তু, এই যে সিগমার ভ্যালু কত হবে, রো এর ভ্যালু কত হবে, এইগুলো এখান থেকে আসবে কিন্তু, ঠিক আছে, এখান থেকে আসবে। ওহমস ল অ্যান্ড হচ্ছে ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, এগুলো ডেরিভেশনস আমি তোদের পড়িয়েছিলাম, এগুলো আমি আর হচ্ছে কিন্তু এখান থেকে পড়াবো না, এইগুলো আমি ইলেকট্রিক্যাল, এখানে মানে কারেন্ট আই কাস্ট হচ্ছে ডি কিউব ডিটি বা কিউব বাই টি, এবার এখান থেকে তুই পেলি হচ্ছে তোর কারেন্ট আই কাস্ট টু এন ই এ ভিডি, ঠিক আছে। এরপরে কি জানি যে জে ইকাস্ট হচ্ছে আই বাই এ, কারেন্ট ডেন্সিটি জে ইকাস টু আই বাই এ, এইখানে আই এর মানটা বসাবি, সুতরাং জে ইকাস টু পাবি দেখবি হচ্ছে তোর এন ই ভিডি, কারেন্ট জে ইকাস টু এন ই এ ভিডি পাবি, ঠিক আছে। তো এরপরে আবার কি করতে হবে না, এরপরে এখান থেকে আবার হচ্ছে তোর কি বলে যে ভিডি এর মানটা আবার হচ্ছে বসাতে হবে, ঠিক আছে। এই মান বসিয়ে দেখবি হচ্ছে তোর এই জে এর মান দেখবি পাবি জে ইকাস টু সিগমা ইন্টু ই, এইরকম একটা এক্সপ্রেশন পাবি, হ্যাঁ।
জে ইকাস টু সিগমা ইন্টু ই এরকম একটা এক্সপ্রেশন পাবো। এই সিগমাটাকে কি বলে? সিগমাটাকে বলা হচ্ছে তোর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ঠিক আছে তো? সিগমা ইজ কল দ্য ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি হয়েছে। অপোজিট অফ সিগমা ইজ কল রেজিস্টিভিটি। কন্ডাক্টিভিটি কি জিনিস? মানে কোনো একটা কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা পাই কন্ডাক্টিভিটি, মানে যার মধ্যে দিয়ে কারেন্টটা সহজে পাস করে যেতে পারে। আর রেজিস্টিভিটি কি জিনিস? কতটা বাধা দিচ্ছে, দিস ইজ কল দ্য রেজিস্টিভিটি। রো ইকাস টু 1/সিগমা, রো ইকাস টু 1/সিগমা, এইগুলো একটু মাথায় রাখবি। রেজিস্টিভিটি হচ্ছে রো, কন্ডাক্টিভিটি হচ্ছে সিগমা। এইখানে এই ভ্যালুগুলো বসিয়ে এখান থেকে পাবো হচ্ছে জে ভেক্টর ইকাস টু হচ্ছে সিগমা ইন্টু ই ভেক্টর, যেটাকে কি বলে? কারেন্ট ডেন্সিটি। এই জে এর মান কত আসবে এই ইকুয়েশনের সঙ্গে? ওই ইকুয়েশন কম্পেয়ার করলে এটাকে বলা হচ্ছে তোর ভেক্টর ফর্ম অফ ওহমস ল। এইটা হচ্ছে তোর বোর্ডের এক্সামে ডেরিভেশন করতে দেয়। এটা সিগমা ইকাস টু কত পাবো? এন স্কোয়ার টাউ বাই এম। সিগমা ইকাস টু কত পাবো বল? এন স্কোয়ার টাউ বাই এম, ঠিক আছে তো? সিগমা ইকাস টু যেটা পাবো এন স্কোয়ার টাউ বাই হচ্ছে তোর এম হয়েছে। আর একটা যেটা পাবো সিগমা ইকাস টু 1/রো, রো এর মানও এখান থেকে হচ্ছে ক্যালকুলেট করতে পারবো। আর একটা জিনিস হচ্ছে তোর দেখ, সেটা লিখতে পারি, সেটা হচ্ছে তোর আচ্ছা বেশ ওটা পরে বলছি, হ্যাঁ। আচ্ছা, আইভি আইভি ক্যারেক্টারিস্টিক্স, এটা ভুল হয়েছে, এটা আইভি ক্যারেক্টারিস্টিক্স ফর কন্ডাক্টর অ্যান্ড সেমি কন্ডাক্টর অ্যান্ড কনসেপ্ট অফ নেগেটিভ রেজিস্ট্যান্স, হ্যাঁ। আচ্ছা বেশ, দেখ এইখানে এইগুলো একটু বলে দিই দাঁড়া, তারপর এটা বলছি। তো সিগমা ইকাস টু এন স্কোয়ার টাউ বাই এম পাবো। আর যদি বলি সেটা রো, রো ইকাস টু 1/সিগমা, সুতরাং এম ডিভাইডেড বাই এন স্কোয়ার টাউ পাবো। সেখান থেকেই আমরা আর একটা রিলেশনস পাবো ভি ইকাস টু আই আর, হয়েছে। সেখান থেকে একটা রিলেশন পাবো ভি ইকাস টু আই আর। এটা কার ল? এটা হচ্ছে ওমস ল, হয়েছে। এটাও ওমস ল, এটাও ওমস ল। এইটা হচ্ছে ভেক্টর ফর্ম, এটা হচ্ছে ভেক্টর ফর্ম অফ ওমস ল। এইটা কি? এটা হচ্ছে তোর এমনি নর্মালি কন্ডিশনস, যখন একটা কন্ডাক্টর আছে তার মধ্যে যদি ভি পোটেনশিয়াল অ্যাপ্লাই করিস, তার মধ্যে দিয়ে কী হবে বল? একটা ভোল্টেজ ভি অ্যাপ্লাই করেছিস, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করছে বা চার্জগুলো ফ্লো করছে, চার্জগুলো ফ্লো করার জন্য আমরা কি পাচ্ছি বল? কারেন্ট ফ্লো পাচ্ছি, তাই না? কারেন্ট কোথা থেকে কোথায় ফ্লো করে? হাই পোটেনশিয়াল টু লো পোটেনশিয়াল, ঠিক আছে তো? আর যদি বলিস নেগেটিভ চার্জ, নেগেটিভ চার্জের ক্ষেত্রে কারেন্টের ডাইরেকশন সেম, হাই টু লো, কিন্তু নেগেটিভ চার্জ ফ্লোজ ফ্রম লো পোটেনশিয়াল টু হাই পোটেনশিয়াল, এটা যেন মনে থাকে, হ্যাঁ। পজিটিভ চার্জ ফ্লোজ ফ্রম হাই টু লো পোটেনশিয়াল, কারেন্ট হচ্ছে তো সেম ডাইরেকশন। নেগেটিভ চার্জের ক্ষেত্রে নেগেটিভ চার্জ ফ্লোজ ফ্রম লো পোটেনশিয়াল টু হাই পোটেনশিয়াল, এবং কারেন্ট নেগেটিভ চার্জের ক্ষেত্রে যেদিকে নেগেটিভ চার্জ যেদিকে ফলো করে, কারেন্ট তার অপোজিট ডাইরেকশনে ফ্লো করে, ঠিক আছে তো? এরপরে এইখানে যেটা দিয়েছি আইভি ক্যারেক্টারিস্টিক্স, এটা রেসপেক্টে যদি কারেন্ট ভোল্টেজ গ্রাফ টানিস, কারেন্ট আই ভার্সেস ভোল্টেজ ভি, ভোল্টেজ বাড়ালে তবে কারেন্ট বাড়াবে, সেই জন্য কারেন্ট এইদিকে, ভোল্টেজ ভি। গ্রাফটা যেটা পাবো সেটা হচ্ছে এইরকম টাইপের গ্রাফ পাবো। এটা হচ্ছে লিনিয়ার গ্রাফ, আমার এখানে বেঁকে যেতে পারে, কিন্তু এটা হচ্ছে লিনিয়ার গ্রাফ, হয়েছে। ফর কন্ডাক্টর, কন্ডাক্টরের ক্ষেত্রে আমরা হচ্ছে লিনিয়ার গ্রাফ পাবো। কিন্তু যদি এটা সেমিকন্ডাক্টর হয় তাহলে সেক্ষেত্রে গ্রাফটা পাবো এইরকম টাইপের গ্রাফ পেতে পারি। গ্রাফটা আরও একটা টাইপের পেতে পারি, নন লিনিয়ার গ্রাফ, এইরকম টাইপের গিয়ে এরকম টাইপের পেতে পারি, হ্যাঁ। এই যে দেখ একটা জিনিসের কনসেপ্ট এখানে বলি, নেগেটিভ নেগেটিভ রেজিস্ট্যান্স, ঠিক আছে তো? নেগেটিভ রেজিস্ট্যান্স এইটা কি জিনিস? দেখ রেজিস্ট্যান্স কেন সৃষ্টি হয় বলতো? যে কন্ডাক্টর কারেন্টগুলো চার্জ পার্টিকেলগুলো যখন যাচ্ছে, তখন চার্জ পার্টিকেলসগুলোর সাথে ইলেকট্রনসগুলোর কলিশনস হচ্ছে। সো ডিউ টু দিস কলিশনস রেজিস্ট্যান্স ইজ প্রডিউসড, হয়েছে। এবার এখান থেকে কি লিখতে পারি বল? ভি ইকাস্ট হচ্ছে তোর আই ইন্টু হচ্ছে আর, হয়েছে। ভি ইকাস্ট হচ্ছে তোর আই ইন্টু আর, দিস ইজ দ্য ভোল্টেজ ইকাস্ট হচ্ছে কারেন্ট ইন্টু হচ্ছে তোর রেজিস্ট্যান্স। এইটা নেগেটিভ রেজিস্ট্যান্স কি জিনিস? যদি আমার কারেন্ট বাড়িয়েও যায়, সরি ভোল্টেজ বাড়িয়েও যায়, তখন যদি কারেন্টটা কমে তখন সেটাকে বলা হচ্ছে নেগেটিভ রেজিস্ট্যান্স, হয়েছে। আচ্ছা, আর একটা জিনিস মাথায় রাখবি, যে এই গ্রাফের স্লোপ কি পাবো? এই গ্রাফের স্লোপ যেটা কি পাবো বলতো? স্লোপটা যেটা পাবো, স্লোপ মানে চেঞ্জ ইন ওয়াই, তাহলে ওয়াই এ কি আছে? কারেন্ট, তাহলে চেঞ্জ ইন ওয়াই divided by change in x, this is the slope of the graph, change in y divided by change in x। এবার r ইকুয়াল টু কি পাচ্ছিস বলতো? v বাই i, সুতরাং এটা হচ্ছে 1/r, হয়েছে। এই গ্রাফের ক্ষেত্রে ইনভার্স অফ দ্য স্লোপ অফ দিস গ্রাফ গিভস দা হচ্ছে তো রেজিস্ট্যান্স, হয়েছে। ইনভার্স অফ দ্য স্লোপ অফ দ্য গ্রাফ গিভস দা হচ্ছে রেজিস্ট্যান্স, ঠিক আছে। এরপরে টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স অ্যান্ড হচ্ছে রেজিস্টিভিটি, এছাড়া আর একটা রিলেশনস আছে, সেটা আমাকে বলে দেওয়া উচিত, বলছি দাঁড়া। তো টেম্পারেচার ডিপেন্ডেন্স অফ রেজিস্ট্যান্স কি না? টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্সের কি চেঞ্জ হয়? মেটালের ক্ষেত্রে ফর মেটাল ইফ উই ইনক্রিজ দ্য টেম্পারেচার দেন রেজিস্ট্যান্স ইজ ইনক্রিজ। আর সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমরা টেম্পারেচার ইনক্রিজ করি, বা হচ্ছে তোর ইনসুলেটারের ক্ষেত্রে, তাহলে হচ্ছে তোর ইনসুলেটার বা সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে যদি আমি টেম্পারেচার বাড়াই, তাহলে হচ্ছে তোর কী হবে? রেজিস্ট্যান্স হচ্ছে ডিক্রিজ করবে, ঠিক আছে তো? এবং এই যে সেমিকন্ডাক্টর, এরা হচ্ছে তোর নেগেটিভ টেম্পারেচার কোফিসিয়েন্ট শো করে, ঠিক আছে। মানে কি? টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স হচ্ছে এদের কমে, মেটালের ক্ষেত্রে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স হচ্ছে বাড়ে, হয়েছে। আর একটা যদি বলিস রেজিস্ট্যান্স ভি এর ওপরও ডিপেন্ড করে না, আই এর ওপরও ডিপেন্ড করে না। রেজিস্ট্যান্স কিসের ওপর ডিপেন্ড করে?
রেজিস্ট্যান্স ডিপেন্ড করে একটা হচ্ছে ডাইমেনশনস আর একটা হচ্ছে টেম্পারেচারের উপর, হয়েছে? তো রেজিস্ট্যান্স যদি দেখিস, রেজিস্ট্যান্স ডাইমেনশনস বলতে কি, এই যে একটা কন্ডাক্টর নিচে, এই কন্ডাক্টর লেন্থ যদি এল হয়, এই যে এই কন্ডাক্টরটা আছে ওপরে দেখ, এই কন্ডাক্টরটা, এই কন্ডাক্টর লেন্থ যদি এল হয় এবং এরিয়া ক্রস সেকশন যদি এ হয়, লেন্থ যদি এল হয়, এরিয়া ক্রস সেকশন যদি এ হয়, তাহলে রেজিস্ট্যান্স আর ইকাস টু রো ইন্টু এল বাই এ। এটা অনেক আগে থেকেই পড়ছিস তোরা। রেজিস্ট্যান্স আর ইকাস টু রো ইন্টু এল বাই এ। এটাকে যদি সিলিন্ডার হয় তাহলে এর জায়গায় পাই আর স্কোয়ারও লিখতে পারিস, হয়েছে? আচ্ছা, তাহলে এইটা হচ্ছে তো রেজিস্ট্যান্সের এক্সপ্রেশন। হ্যাঁ, এটা হচ্ছে রেজিস্ট্যান্সের এক্সপ্রেশন। এটা দিয়ে অনেক অঙ্ক দেয়, সেগুলো পরে করবো আমরা। আচ্ছা, এইবার যেটা বলছিলাম দেখ, টেম্পারেচার কোফিসিয়েন্ট, নেগেটিভ রেজিস্ট্যান্স বললাম। আচ্ছা, টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স কীভাবে ভ্যারি করে না, এটা মাথায় রাখবি। কোনো একটা ধর 0°C টেম্পারেচার যদি R0 হয়, যদি T ডিগ্রি টেম্পারেচার বাড়ানোর জন্য রেজিস্ট্যান্সটা যদি হয় RT, তাহলে RT ইকাস টু লিখতে পারি R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু T মাইনাস 0, হয়েছে? টি টেম্পারেচার বাড়ানোর জন্য রেজিস্ট্যান্স যদি RT হয়, তাহলে RT ইকাস টু R0 ইন্টু 1 প্লাস আলফা ইন্টু এইটা, ঠিক আছে? তো দিস ইজ দ্য টেম্পারেচারের সাথে রেজিস্ট্যান্স কিভাবে ভ্যারি করে। এটা আমি বলেছি যে টেম্পারেচার বাড়লে রেজিস্ট্যান্স বাড়ে, কিভাবে ভ্যারি করে, এটা হচ্ছে তো তার এক্সপ্রেশন, হয়েছে? এবার আইভি ক্যারেক্টারিস্টিক্স অফ ডিফারেন্ট টেম্পারেচার, এইটা বলতে কি বোঝাতে চাইছে? আইভি ক্যারেক্টারিস্টিক্স আর ডিফারেন্ট টেম্পারেচার বলতে, ধর টেম্পারেচার বাড়ার সাথে সাথে রেজিস্ট্যান্স বাড়ছে, তাহলে এই যে কারেন্ট ভোল্টেজ গ্রাফ আমি প্লট করছি, কারেন্ট আই ভার্সেস ভোল্টেজ ভি, হয়েছে? এর যে গ্রাফ প্লট করছি, ধর কোনো একটা সার্টেন টেম্পারেচার T1 এ গ্রাফটা পেলাম এটা, কোনো একটা সার্টেন টেম্পারেচার T1 এ গ্রাফ পেলাম এটা, এবং আর একটা টেম্পারেচার T2 তে গ্রাফটা পেলাম এটা, হয়েছে? কোনো একটা সার্টেন টেম্পারেচার T1 এ গ্রাফটা পেলাম এটা, আর একটা হচ্ছে টেম্পারেচার T2 তে গ্রাফ পেলাম হচ্ছে এটা, ঠিক আছে? কোনো একটা সার্টেন টেম্পারেচারে গ্রাফ আমি পেলাম ধর এটা, ঠিক আছে? তারপরে ধর T2 টেম্পারেচারে গ্রাফটা পেলাম হচ্ছে এটা, ঠিক আছে? যদি আমার T2, এখানে এখানে দেখ আইভি ক্যারেক্টারিস্টিক্স অ্যাট ডিফারেন্ট টেম্পারেচার, হয়েছে? তাহলে দেখ এখানে কোনটা বড়, দেখ কারেন্টটা কোনটার ক্ষেত্রে বেশি পেয়েছি, দেখ কারেন্ট এইটার ক্ষেত্রে বেশি পেয়েছি, এইটার ক্ষেত্রে বেশি পেয়েছি মানে কি, এখানে যেটা হবে T2 লেস দ্যান T1, তাই তো? T2 লেস দ্যান T1 হবে, কারণ কি, দেখ কারেন্ট কোনটার ক্ষেত্রে বেশি পেয়েছি, এইটার ক্ষেত্রে কারেন্ট বেশি, তাহলে কারেন্ট বেশি মানে কি, টেম্পারেচার রেজিস্ট্যান্স কম, ঠিক আছে? তো কারেন্ট বেশি মানে হচ্ছে তো রেজিস্ট্যান্স হচ্ছে কম আছে, তা রেজিস্ট্যান্স যদি কম হয় তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি বল, রেজিস্ট্যান্স কম তার মানে হচ্ছে টেম্পারেচারও কম আছে, সুতরাং এইটা হচ্ছে তো T2 লেস দ্যান T1 বা T1 গ্রেটার দ্যান T2, এটা হয়েছে? এই একটা হচ্ছে গ্রাফ হচ্ছে আমাদের কিন্তু পড়তে হবে। আর একটা জিনিস হচ্ছে মাথায় রাখবি, যে রেজিস্ট্যান্সের ক্ষেত্রে যদি বলে লেন্থ n গুণ করা হলো, এরিয়া এত গুণ করা হলো, তারপর হচ্ছে তোর কি বলে ওটাকে কমপ্রেসড করে এরিয়া ছোট হয়ে গেল, রেডিয়াস বেড়ে গেল, তাহলে এইখান থেকে একটা জিনিস মাথায় রাখবি, R1/R2 সমান হচ্ছে L1/L2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে A2/A1 তার হোল স্কোয়ার সমানই মাথায় রাখবি R2/R1 হোল টু দি পাওয়ার 4। এই জিনিসটা একটা মাথায় রাখবি, যদি কখনো তোকে এরকম অঙ্ক দেয়, এগুলো কিন্তু পড়ে থাকলে তবে আমার এই ক্লাসটা কিন্তু তোদের ইয়ে হবে, বুঝতে পারছিস? কিছুই না পড়লে কিন্তু ক্লাসটা বুঝতে পারবি, কারণ আমি তাড়াতাড়ি ডিসকাস করে চলে যাচ্ছি, হয়েছে? তো এইটা R1/R2 সমান L1/L2 তার হোল স্কোয়ার সমান হচ্ছে A2/A1 তার হোল স্কোয়ার সমান হচ্ছে R2/R1 হোল টু দি পাওয়ার 4। এটা একটু মাথায় রাখবি। এরপর হচ্ছে কম্বিনেশনস অফ রেজিস্ট্যান্স, হয়েছে? কম্বিনেশনস অফ রেজিস্ট্যান্স বলতে কি, সিরিজ দুটো কম্বিনেশনস হয়, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে তোর কি প্যারালাল, হয়েছে? কম্বিনেশনস অফ রেজিস্ট্যান্সের দুটো কম্বিনেশনস হয়, একটা হচ্ছে সিরিজ আর একটা হচ্ছে প্যারালাল। সিরিজ কম্বিনেশনসের ক্ষেত্রে কি সেম, আই সেম। প্যারালাল কম্বিনেশনসে কি সেম, ভি সেম। এর ক্ষেত্রে আই সেম, এর ক্ষেত্রে হচ্ছে ভি সেম, ঠিক আছে? তো এর ক্ষেত্রে হচ্ছে কারেন্টটা সেম থাকে, এর ক্ষেত্রে হচ্ছে ভোল্টেজটা হচ্ছে সেম থাকে, হয়েছে? সিরিজ কম্বিনেশনসের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স জানি, সিম্পলি অ্যাড R1, ঠিক ক্যাপাসিটারের উল্টো, প্লাস R2 প্লাস R3। প্যারালাল কম্বিনেশনসের ক্ষেত্রে হবে যেটা 1/R ইকুইভ্যালেন্ট সমান হচ্ছে 1/R1 প্লাস 1/R2 প্লাস 1/R3। যাই হোক, এরকম পরপর চলছে, ঠিক আছে? তো এইটা হচ্ছে সিরিজ অ্যান্ড হচ্ছে প্যারালাল কম্বিনেশনসের ক্ষেত্রে। এবার দুটো অঙ্ক দেখি, ঠিক আছে? দুটো অঙ্ক দেখি, ঠিক আছে? বলছে দেখ, প্রথম অঙ্কটা বলছে দ্য মাসেস অফ দ্য ওয়্যারস। তোরা এটা চেষ্টা করবি, তোরা প্রথমে নিজেরা করার চেষ্টা করবি, তারপরে আমার সলিউশনটা হচ্ছে দেখবি, ঠিক আছে? তো তাহলে জিনিসটা অনেকটা হচ্ছে তোর ফ্রুটফুল হবে কিন্তু, হ্যাঁ? আর যদি নিজেরাই প্রথম থেকে হচ্ছে আমার দিকে করিস, তাহলে কিন্তু হচ্ছে জিনিসটা হচ্ছে তোর বাজে হবে কিন্তু, ঠিক আছে? তো এটা দেখ, অঙ্ক দেখি দুটো, ঠিক আছে? দেখি, দেখ বলা আছে দ্য মাসেস অফ দ্য ওয়্যারস অফ কপার আর ইন দ্য রেশিও 1:3:5 অ্যান্ড দেয়ার লেন্থস আর ইন দ্য রেশিও 5:3:1। ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, হয়েছে? এই যে আমাকে এখানে বার করতে বলেছে, যেটা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্সের রেশিও বার করতে বলেছে।
তাই না? ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স হয়েছে। আর এর রেশিও বার করতে বলেছে। দ্য মাসেস অফ দ্য ওয়্যারস অফ কপার্স আর, আচ্ছা তিনটে ওয়্যারস আছে হয়েছে, তিনটে ওয়্যারস আছে দেখ, তিনটে কপার্স ওয়্যার আছে, কারণ তাদের দেখ মাসের রেশিও বলছে তিনটে, তাহলে M1 ইস টু M2 ইস টু M3 সমান কত বলা আছে 1 ইস টু 3 ইস টু 5 হয়েছে। একটু নিজে অঙ্ক কিন্তু বুঝে করতে হবে, আর একটু নিজে সময় দিয়ে করতে হবে, তা নাহলে মানে স্যার ফ্যার কেউ কিছুই করতে পারবে, বুঝতে পারছিস? আর একটা বলা আছে লেন্থের রেশিও কত বলা আছে L1 ইস টু L2 ইস টু L3 সমান কত বলা আছে বল 5 ইস টু 3 ইস টু 1 হয়েছে। এটা তোকে বার করতে বলছে রেশিও অফ দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স, তাহলে রেজিস্ট্যান্স আর সমান কি আছে বল রো এল বাই এ, এখনই পড়েছি রো এল বাই এ। আচ্ছা এইবার এইখানে দেখ মাসটা তো নেই, তাহলে মাসটাকে আমাকে কোথা থেকে আনতে হবে বল, এই যে এইটা তো আছে, রোটা তো আছে, তাই না? তাহলে রোটাতে কি হচ্ছে মাসটা পেতে পারি, তাহলে মাস এম ইকাস টু কি হয় বলতো রো ইন্টু ভি, তাই না? মাস এম ইকাস টু হয় না, বা রো ইন্টু ভলিউম, তাই তো, রো ইন্টু ভি, ঠিক আছে? মাস এম ইকাস টু বলতে পারি হচ্ছে রো ইন্টু হচ্ছে তোর ভি, বুঝছে? আচ্ছা দ্য লেন্থ আর ইন দ্য রেশিও অফ দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স। আচ্ছা এখানে একটা জিনিস ভালো করে খেয়াল কর, তাদের লেন্থের রেশিও বলা আছে, আর একটা যেটা রেশিও বলা আছে মাসের রেশিও বলা আছে, তাই না? তাহলে তোকে এক্সপ্রেশনটা যেটা আনতে হবে লেন্থ আর মাসের টার্মসে আনতে হবে, তোকে এরিয়া বা রো থাকলে হবে না, ঠিক আছে? লেন্থ আর মাসের টার্মসে আনতে হবে, ঠিক আছে? আরেকটা জিনিস এখানে ভাবতে পারিস যে দ্য মাসেস অফ দ্য ওয়ার্ডস অফ কপার, আচ্ছা বেশ ঠিক আছে, হ্যাঁ যে রো এর কথাও কিছু বলেনি, ঠিক আছে? যাই হোক তো ওটা রেজিস্টিভিটি চেঞ্জ হতেই পারে, তো তোকে মেনলি যেটা আনতে হবে এম আর একটা হচ্ছে তো রো এর টার্মসে আনতে হবে, বুঝছিস? এম আর একটা হচ্ছে রো এর টার্মসে আনতে হবে, তাহলে এটা আনবো কি করে দেখ, এখানে যদি দেখ উপর নিচে যদি দাঁড়া একবার এরিয়া 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 লেন্থ দিয়ে যদি গুণ করি, উপর নিচে যদি এ দিয়ে গুণ করি তাহলে হচ্ছে তোর এটা পাবো না, একবার দেখছি দাঁড়া, এটা হচ্ছে তোর রো ইকাস টু লিখতে পারি এম বাই হচ্ছে ভলিউম ভি, তাই তো? রো ইকাস টু লিখতে পারি এম বাই হচ্ছে ভলিউম ভি। এবার মাস এম সমান যেটা করতে পারি, মাস এম তো থাকলো, এম সরি ভলিউম ভিটা যেটা করতে পারি এ ইন্টু এল, তাই না? ফাইন্ড দ্য রেশিও অফ দ্য ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স এ ইন্টু এল, রো ইকাস টু যদি করিস এম বাই এ ইন্টু এল, ঠিক আছে? এম বাই এ ইন্টু এল হয়েছে, এম বাই এ ইন্টু এল ইন্টু এল বাই এ, এম বাই এ ইন্টু এল ইন্টু হচ্ছে তোর এল বাই এ, ঠিক আছে? এলটা এলটা কেটে যাবে, তাহলে হচ্ছে তোর এলটা পালিয়ে গেল, তাহলে হচ্ছে পাচ্ছি কত বল এম বাই এ স্কোয়ার, তাই তো? এম বাই এ স্কোয়ার, এটাকে এ দিয়ে টানলে এ টার্মসে লিখলে হবে না, এখানে লেন্থের রেশিও বলেছে তো লেন্থ, আর একটা হচ্ছে তোর কি বলা আছে মাসের রেশিও বলা আছে, তাহলে মাসের রেশিও M1 ইস টু M2 ইস টু M3, এটাকে এম আর এল এর টার্মস হচ্ছে তোর এম আর এল এর টার্মস হচ্ছে আমাকে আনতে হবে এখানে, দাঁড়া একবার ইনকাস্ট হচ্ছে রো ইন্টু কি রো ইনকাস্ট এম ইকাস্ট হচ্ছে রো ইন্টু মাসেস আর ইন দ্য রেশিও। ইলেকট্রিক্যাল এখানে কপার ওয়্যার বলেছে, এটা আমার একটা জিনিস ভুল হচ্ছিল, যেহেতু কপার ওয়্যার বলা আছে, তো কপার ওয়্যার মানে হচ্ছে তোর এর রোটা সেমই থাকবে, হ্যাঁ রোটা যদি সেমই থাকে, এইখানে আর একটা জিনিস করতে পারিস দেখ, রোটা সেমই আছে, হ্যাঁ রো ইন্টু এল ইন্টু এল ইন্টু এ ইন্টু এল, ঠিক আছে? তাহলে রো এল স্কোয়ার বাই এ ইন্টু এল মানে ভি, হ্যাঁ এটা আমার এইখানে একটা জিনিস আমার বুঝতে ভুল হচ্ছিল, হ্যাঁ এটা যেহেতু এটা কপার ওয়্যার বলা আছে না, সুতরাং এটার রেজিস্টিভিটিটা সেমই থাকবে, কারণ মেটেরিয়ালটা তো চেঞ্জ করেনি, মেটেরিয়াল তো একই আছে, তাহলে রোটা হচ্ছে তোর রেজিস্টিভিটি অফ দ্য মেটেরিয়াল এবং এটা হচ্ছে তোর প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল, তাই না? রো ইজ দ্য রেজিস্টিভিটি অফ দ্য মেটেরিয়াল অ্যান্ড ইট ইজ দ্য প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল, তাহলে প্রপার্টি অফ দ্য মেটেরিয়াল যদি হয় তাহলে রোটা হচ্ছে সেম থাকবে, রো ইন্টু এল স্কোয়ার বাই হচ্ছে তোর ভলিউম ভি, হয়েছে? আচ্ছা এইবার যেহেতু এর মাস আর লেন্থ চেঞ্জ, সুতরাং ভলিউমটা চেঞ্জ হবে, ঠিক আছে? এবার ভলিউম ভি সমান কি লিখতে পারি বল, ভলিউম ভি সমান লিখতে পারি এম বাই রো, ভলিউম ভি সমান লিখতে পারি দেখ এম বাই রো, ভলিউম ভি সমান এখান থেকে লিখতে পারছিস এম বাই হচ্ছে রো, তাহলে এম বাই রো, তাহলে কত পাচ্ছিস বল রো এল
তার হোল স্কোয়ার বাই এম হয়েছে, রো এল তার হোল স্কোয়ার বাই হচ্ছে তোর এম হয়েছে, রো এল তার হোল স্কোয়ার বাই হচ্ছে তোর এম। আচ্ছা এবার দেখ আমি কি লিখতে পারি, R1 ইস টু R2 ইস টু R3 সমান কি লিখতে পারি, দেখ লিখতে পারি এটা দেখ, রেজিস্টিভিটি সবারই সেম, তাহলে এখান থেকে লিখতে পারছি দেখ রেজিস্টিভিটি যেহেতু সবারই সেম, রোগুলো কেটে যাবে, তাহলে এটা কি লিখতে পারছি, L1 স্কোয়ার বাই M1 ইস টু L2 স্কোয়ার বাই M2 ইস টু L3 স্কোয়ার, সরি L3 স্কোয়ার বাই M3 হয়েছে। তাহলে L1 এর মান কত দেওয়া আছে দেখ, এরপরে পরপর মান বসিয়ে যা, হ্যাঁ 5 5 25, M1 1 ইস টু, তারপরে কত বল 3 3 9 বাই 3 3 9 বাই হচ্ছে 3 ইস টু হয়েছে। আচ্ছা L3 বলা আছে হচ্ছে 1 1 বাই হচ্ছে তোর 5, তাই না, এটাই পাচ্ছি 1 বাই হচ্ছে 5, ঠিকই আছে। এইবার এটাকে কি করবি না, এটাকে হচ্ছে তোর একটা কাজ করি আমরা, 5 দিয়ে গুণ করে দিই নাকি, এটা 3 3 9, 3টা কেটে যাচ্ছে 3 3 9, তাহলে এটাকে 5 দিয়ে গুণ করলে কি পাচ্ছি, 25 5 125 ইস টু 5 3 15 ইস টু 1, এটাই হচ্ছে অ্যান্সার। বোঝা গেছে, ভালো অঙ্ক কিন্তু, হ্যাঁ এরকম দেখ ছোট্ট ছোট্ট অঙ্ক, এরকম ছোট ছোট ফর্মুলা থেকে এরকম অনেক অঙ্ক হচ্ছে তৈরি হতে পারে, ঠিক আছে, এটা হচ্ছে তোর এরকম একটা অঙ্ক। বুঝা গেছে, যাই হোক নিজেরা দেখবি বাড়িতে। এরপরে নেক্সট প্রবলেম দেওয়া আছে দেখ, a wire of resistance 12 ohm per meter is bent to form a complete circle of radius 10 centimeter বুঝছে। দেখ একটা ওয়্যার বলা আছে, একটা ওয়্যার অফ রেজিস্ট্যান্স বলা আছে, এটা দু নম্বর অঙ্কটা, হ্যাঁ এটা 2 নম্বর অঙ্ক, এটা হয়ে গেছে এই দিকটা, বেশ আমি কালিটা চেঞ্জ করে নিচ্ছি দাঁড়া, এটা 2 নম্বর অঙ্ক, ঠিক আছে 2 নম্বর অঙ্ক, 2 নম্বর অঙ্ক, রেজিস্ট্যান্স আর বলা আছে 12 ওহম, ঠিক আছে, বলছে ইজ বেন্ট টু ফর্ম এ কমপ্লিট সার্কেল অফ রেডিয়াস 10 সেন্টিমিটার। এটাকে বাঁকিয়ে আমি একটা হচ্ছে একটা সার্কেল তৈরি করলাম, যার রেডিয়াস হচ্ছে তোর 10 সেন্টিমিটার, দ্য রেজিস্ট্যান্স বিটুইন ইটস টু ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্টস এ অ্যান্ড বি। আচ্ছা তাহলে এইটা আমার হচ্ছে তোর এইটা ছিল, তাহলে এর রেজিস্ট্যান্স টোটাল তারটা রেজিস্ট্যান্স কত বলা আছে বল, 12 ওহম, ঠিক আছে, এইটাকে বাঁকিয়ে এরকম করলি, এবার বলছে ডায়ামেট্রিক্যালি অপোজিট এই যে দুটো পয়েন্ট, এই পয়েন্ট আর এই পয়েন্ট, হ্যাঁ এই দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স কত হবে, ঠিক আছে, বলছে যে ডায়ামেট্রিক্যালি অপোজিট দুটো পয়েন্টের মধ্যে রেজিস্ট্যান্স কত হবে, বলছে দ্য রেজিস্ট্যান্স বিটুইন ইচ টু ডায়ামেট্রিক্যালি অপোজিট পয়েন্ট এ অ্যান্ড বি, এই দুটোর মধ্যে রেজিস্ট্যান্স কত হবে, ভালো করে ভাব, এই রেজিস্ট্যান্স কত ছিল বলতো, 12 ওহম, ঠিক আছে, এটাকে বাকি এরকম তৈরি করেছিস, ঠিক আছে, এটা কোনো ম্যাটার করবে না, এটা তো একদম সিম্পলি অঙ্ক বলতে পারিস, এটা ম্যাটার করবে না, এটা হচ্ছে তো রেজিস্ট্যান্স 12 ওহম, তো ডায়ামেট্রিক্যালি অপোজিট বিটুইন টু এন্ডস, হ্যাঁ এটা যেহেতু কিছু বলা নাই, এটা তোকে ইউনিফর্ম ওয়্যারই ধরতে হবে, সুতরাং টোটাল রেজিস্ট্যান্স যদি 12 ওহম হয়, তাহলে ওপরটা পাবে 6 ওহম, নিচেরটাও পাবে 6 ওহম, ওপরটাও পাবে 6 ওহম, নিচেরটাও পাবে 6 ওহম, এই দুটো পয়েন্টের মধ্যে বলেছে। এবার দেখ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলছে, তাই তো, এখানে তোকে বার করতে বলছে ফাইন্ড দ্য রেজিস্ট্যান্স বিটুইন এ অ্যান্ড বি, এ অ্যান্ড বি মানে হচ্ছে এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা বার করতে বলছে। এবার একটা জিনিস মাথায় রাখবি, এই দুটো পয়েন্টের মধ্যে যে রেজিস্ট্যান্সটা হবে সেটা হচ্ছে আর ইকুইভ্যালেন্ট, সেই আর ইকুইভ্যালেন্টের মান কত হবে না, আর ইকুইভ্যালেন্টের মানটা যেটা হবে সবসময় যেটা করতে হয় সেটা হচ্ছে কারেন্টটা কিভাবে ডিভাইড হচ্ছে সেটা আমাকে দেখতে হয়। দেখ এই দুটো যে দুটো, এটা এখানে বলে নয়, এটা অ্যাকচুয়ালি পোটেনশিয়াল ডিভাইডার বা হচ্ছে তোর ওই কি বলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করার অঙ্ক, ঠিক আছে, তো মানে সিরিজ প্যারালাল আর একটা গ্রুপ হয় হচ্ছে মিক্সড গ্রুপিং, সিরিজ কম্বিনেশন প্যারালাল কম্বিনেশন আর হচ্ছে মিক্সড কম্বিনেশন, হয়েছে। তো এই দুটো পয়েন্টের মধ্যে যদি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে বলে, তাহলে এই দুটো পয়েন্টের মধ্যে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে বার করবো না, এখান থেকে ধর কারেন্টটা ঢুকলো, এই দিক হচ্ছে বেরোলো, এখান থেকে কারেন্টটা ঢুকলো, এখান থেকে কারেন্টটা ঢুকলো, এই দিক দিয়ে হচ্ছে বেরোলো, ঠিক আছে, তো যে দুটো পয়েন্ট এইখানে কারেন্টটা যখন ঢুকছে দুটো পার্টে ডিভাইড হয়ে যাচ্ছে, ঠিক আছে, সুতরাং এরা দুজন প্যারালাল আছে, সুতরাং আমি সিম্পলি প্যারালালের ক্ষেত্রে দুটো রেজিস্ট্যান্স হলে দুটোর গুণ বাই দুটোর যোগ, তাহলে কত পাবো, 6 দুগুণে 12 2 3 6 3 ওহম, ঠিক আছে, এটা কিছুই নেই, এটা তেমন কিছুই অঙ্কটা কিছুই ছিল না, ঠিক আছে, এটা হচ্ছে তোর বুঝতে পারলি নিশ্চয়ই, ঠিক আছে। এরপরে আমি কিছু অঙ্ক দেখ, কিছু অঙ্ক হচ্ছে করাচ্ছি, যেগুলো করলে কি হবে তোর বাড়ি একটা জিনিস কনসেপ্ট ক্লিয়ার হবে, আর একটা হচ্ছে তোর জিনিস যেটা হচ্ছে আমার সেটের অঙ্কগুলো করতে পারবে, ঠিক আছে। এরপরে দেখ দেখ এরপরে একটা অঙ্ক দেখি, একটা একটা সার্কিট আঁকছি, হ্যাঁ
তোকে বার করতে বলছে ফাইন্ড দ্য কারেন্ট ইন অল রেজিস্টার্স, অলসো ফাইন্ড দ্য পোটেনশিয়াল ডিফারেন্স ইন ইচ রেজিস্টার। হ্যাঁ, 3 নাম্বার অঙ্ক, এটা আমি মুখে বলে দিচ্ছি, তারপরে অঙ্কর ছবিটা ড্র করে দিচ্ছি। হ্যাঁ, ফাইন্ড দ্য আই ইন অল রেজিস্টার্স, এটা 1 নাম্বার কোশ্চেন। আর 2 নাম্বার কোশ্চেন কি বলছে, ফাইন্ড দ্য কারেন্ট আই ইন অল রেজিস্টার্স। আর একটা বলছে ফাইন্ড দ্য পোটেনশিয়াল ড্রপ ইন ইচ রেজিস্টার। বুঝছে, ফাইন্ড দ্য পোটেনশিয়াল ড্রপ ইন ইচ রেজিস্টার্স। বুঝছে, ফাইন্ড দ্য কারেন্ট ইন অল রেজিস্টার, ফাইন্ড দ্য পোটেনশিয়াল ড্রপ ইন ইচ রেজিস্টার। ছবিটা কিরকম, এটা একটা হচ্ছে 10 ভোল্টের সাপ্লাই, না 10 ভোল্টের সাপ্লাই, এটা হচ্ছে 2 ওহম, এটা হচ্ছে 6 ওহম, এটা হচ্ছে তোর ধর 3 ওহম, 6 3, আর এটা ধর, আচ্ছা সরি এটা বুঝে গেছে নয়, এটা 3 ওহম, আর এইটা আছে হচ্ছে ধর 2 ওহম। তারপর এখান থেকে এখানে এলো, ঠিক আছে, এটা এখান থেকে নিয়ে এসে এইখানে নিয়ে এসে এরকম করে কারেন্ট। হ্যাঁ, মানে এটা ব্যাটারিটা আর একটু নিচে নামিয়ে করলে হতো, ঠিক আছে, অসুবিধা কিছু নেই তো, মাঝে তো কোনো রেজিস্ট্যান্স কিছু নেই। আচ্ছা, এটা 2 ওহম, এটা 6, এটা 3, এটা 2, এটা 3, এটা 6 ওহম, ঠিক আছে, সব ওহমে আছে। হ্যাঁ, এবার এটা 10 ভোল্ট। তোকে বার করতে বলছে কি, ফাইন্ড দ্য আই ইন অল রেজিস্টার, ফাইন্ড দ্য পোটেনশিয়াল ড্রপ ইন ইচ রেজিস্টার। সিম্পল অঙ্ক। দেখ এরকম যখন দিয়েছে অঙ্কটা, যখন এটা দিয়েছে, ঠিক আছে, ফাইন্ড দ্য আই ইন অল রেজিস্টার্স অ্যান্ড বলেছে পোটেনশিয়াল ড্রপ ইন ইচ রেজিস্টার। এটা হচ্ছে মিক্সড কম্বিনেশন। হ্যাঁ, সিরিজ আর প্যারালাল নয়, এটা অ্যাকচুয়ালি মিক্সড কম্বিনেশন, মানে সিরিজ প্যারালাল দুটো হচ্ছে মিক্সড করা আছে, মিক্সড কম্বিনেশন, আইদার সিরিজ নট প্যারালাল, হয়েছে, কোনো একটা কম্বিনেশন না, মিক্সড কম্বিনেশন, ঠিক আছে। তাহলে এখান থেকে কারেন্ট বেরোলো ধর আই কারেন্ট বেরোলো, আই কারেন্টটা গিয়ে এই 2 ওহমের মধ্যে দিয়ে আই কারেন্টটি যাবে, এইখানে এই পয়েন্টে এসে কারেন্টটা 3টে পার্টে ডিভাইড হয়ে যাবে, 6 যাবে, 3 যাবে, 2 যাবে, এইখানে এসে আবার সেই আই ফিরে আসবে, এইখানে এসে আবার কারেন্টটা 2টো পার্টে ডিভাইড হবে, 2টো পার্টে ডিভাইড, আবার এইখানে আই যাবে, তাই না? এইটা আমি জানি যে কারেন্ট ডিভিশন হওয়া মানে হচ্ছে প্যারালাল, কারেন্ট ডিভিশন হওয়া মানে হচ্ছে প্যারালাল, কারেন্ট সেম যাওয়া মানে হচ্ছে সিরিজ। এটা মাথায় রাখবে যে কারেন্ট ডিভিশন, কারেন্ট ভাগ হওয়া মানে হচ্ছে প্যারালাল, হয়েছে। আই যখন ডিভিশন হবে, যদি দুটো রেজিস্ট্যান্সের মধ্যে তারা একবার একটা যাচ্ছে, আচ্ছা, কারেন্টটা যখন ডিভিশন হবে তখন মানে হচ্ছে প্যারালাল হবে, বুঝছে, যখন কারেন্টের ডিভিশন হবে তখন হচ্ছে প্যারালাল, হয়েছে। আর যখন কারেন্টটা সেম যাবে তখন হচ্ছে সিরিজ, ঠিক আছে। তো দেখ এইটা কারেন্ট ডিভিশন হচ্ছে, সুতরাং এরা কিসে আছে বল, এরা হচ্ছে প্যারালালে আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে কারেন্ট ডিভিশন হচ্ছে, এরা কিসে আছে বল, প্যারালালে আছে। তাহলে এদের এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে সেটা আমি বার করি ফার্স্টে। এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা কত হবে এইটা আমি বার করে নিতে পারি, তাই না? এদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা আমি বার করি, এই যে এইটা 3টে রেজিস্ট্যান্স থাকলে তোকে এইরকম ভাবেই করতে হবে, 1/r ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1/6 প্লাস 1/3 প্লাস 1/2। ওইখানে গেলাম, আমি নিয়ে নিচ্ছি, ঠিক আছে। তাহলে দেখ এইখান থেকে আমি ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সটা পেয়ে যেতে পারি। তাহলে এখানে কত হবে বল, 6 লস হবে, 1 3 দুগুণে 6, 2 3 6, তাই তো, 2 3 6, 3 আর 2 5 আর 6, মানে 1/6/6 এলো, ঠিক আছে। মানে সিম্পলি আসছে হচ্ছে তোর আর ইকুইভ্যালেন্টটাকে, এটাকে উল্টে দিতে হবে কিন্তু, হ্যাঁ, আর ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু 1 ওহম, ঠিক আছে। তাহলে এই পুরো রেজিস্ট্যান্সটার পরিবর্তে কত এলো বল, 1 ওহম। দুটো রেজিস্ট্যান্স থাকলে আমরা এইটা করতে পারি, 6 × 3/6 + 3, তাহলে কত পাচ্ছি, 3 3 9, 3 2 6, মানে এইটার পরিবর্তে পাচ্ছি আমি 2 ওহম, এটার পরিবর্তে 2 ওহম, ঠিক আছে। তাহলে তোকে বার করতে হবে, প্রথম হচ্ছে টোটাল কারেন্ট আইটা বার করতে হবে, তারপরে তুই ডিভিশন কিভাবে হচ্ছে সেটা বার করতে পারবি। তাই টোটাল কারেন্ট আইটা কত হবে না, টোটাল কারেন্ট আই ইকুয়ালস টু যেটা হবে সেটা হচ্ছে তোর ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স, ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল রেজিস্ট্যান্স।
আর ভোল্টেজ কত আছে বল, 10 ভোল্ট। টোটাল রেজিস্ট্যান্স কত আছে বল, 2 আছে, এটা 1, এটা 2, 2 আর 2 4, 1 5। এরা তো সিরিজে আছে, এর মধ্যে যা কারেন্ট যাচ্ছে এর মধ্যে তো তাই কারেন্ট যাচ্ছে, এর মধ্যে তো সেম কারেন্ট যাচ্ছে, সুতরাং এরা কিসে আছে বল, সিরিজে আছে। 2 প্লাস 1 প্লাস 2, 10/5 মানে হচ্ছে কত পাচ্ছি বল, 5 গুণে 10, 2 অ্যাম্পিয়ার। তাহলে কারেন্টটা কত পাচ্ছিস বল, 2 অ্যাম্পিয়ার। কারেন্ট পেলাম হচ্ছে তো 2 অ্যাম্পিয়ার, কারেন্টটা পেলাম হচ্ছে 2 অ্যাম্পিয়ার, মানে টোটাল কারেন্ট আই সমান পেলাম হচ্ছে 2 অ্যাম্পিয়ার। টোটাল কারেন্ট আই সমান পেলাম হচ্ছে 2 অ্যাম্পিয়ার। এবার ডিভিশন গুলো করতে হবে, এবার ডিভিশনে চলে আয়। এই কারেন্টগুলো ডিভিশন করে করে কত হবে, ঠিক আছে, কারেন্টগুলো ডিভিশন করে করে কত হবে। এবার দেখ একটা জিনিস, এখানে আমি এই অঙ্কটাকে এই জন্যই চুজ করেছি, আমি কিছু জিনিস শেখাবো, ঠিক আছে, তার জন্য। দেখ এই যে এইখানটাকে আমি ওই 6, 3 আর 2কে নিয়ে নিচ্ছি। এইখানে 2 ছিল, তারপরে এখানে তো কারেন্ট 2 অ্যাম্পিয়ার পেয়ে গেলি। এরপরে এখানে দেখ 6, 3, 2 এইরকম আছে, ঠিক আছে, এরকম আছে যে এই গেল, ঠিক আছে। দিয়ে তারপরে আবার এখানে এসে আমার একটা বার করতে দাও। হুম, 2 অ্যাম্পিয়ার। 6, 3, 2 আর এইখানটা কত ছিল জানো, 3 ওহম আর 6 ওহম। 3 ওহম 6 ওহম, ঠিক আছে। যখনই কারেন্টটা বার করে ফেলতে পারবি না, তখন সবারই মধ্যে পোটেনশিয়াল গুলো বার করে ফেলতে ইজিলি বার করতে হবে, ভি কাস্ট আই আর করে। যেমন দেখ এইটার এক ক্রোসে পোটেনশিয়াল কত, এটা 2 ওহম আছে বোধহয়, এর এক ক্রোসে পোটেনশিয়ালটার উপরে কত আমি অলরেডি পেয়ে গেছি, কারণ কি এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে 2 ভোল্ট, তখন 2 দুগুণে 4, ভি কাস্ট আই আর 4 ভোল্ট, 4 ভোল্ট এর এক ক্রোসে। টোটাল ভোল্টেজ আছে কিন্তু আমার 10 ভোল্ট, এটা মাথায় রাখবি যে ভোল্টেজ ড্রপটা কখনো 10 ভোল্টকে ছাড়িয়ে চলে যাবে না, এবং সবারই সাম করে যেটা হবে ওই 10 ভোল্টই হবে, হয়েছে। তাহলে তোদের এখন বার করতে হবে এই যে 2 অ্যাম্পিয়ার কারেন্ট এদের মধ্যে কিভাবে ডিভাইড হচ্ছে। দেখ যা রেজিস্ট্যান্স বেশি তার মধ্যেই কারেন্ট কম, তাই না, সুতরাং এখানে রেশিও মেথডে করতে পারি। রেজিস্ট্যান্সের রেশিও কি R1:R2:R3, তাহলে কি লিখতে পারি 6:3:2, তার মানে ওটা থাক। তাহলে কারেন্টের রেশিও কি হবে I1:I2:I3 কি হবে, ঠিক তার ইনভার্স। কারেন্ট ইজ দ্য ইনভার্স অফ দ্য রেজিস্ট্যান্স, হয়েছে, কারেন্ট হচ্ছে ইনভার্স অফ দ্য রেজিস্ট্যান্স, সুতরাং I1:I2:I3 কি হবে 1/6, 1/3:1/2। তার প্রথমটার মধ্যে দিয়ে কারেন্টটা সবচেয়ে কম যাবে, তাই তো 6 দিয়ে গুণ করে দিই, তাহলে 1:2:3, এটা হচ্ছে কারেন্টের রেশিও। এবার নিশ্চয়ই পারবি যে I1 কত হবে, না টোটাল কারেন্ট তো 2 অ্যাম্পিয়ার, সেই অংশীদারি কারবারের মতো অঙ্ক, তাই না, পার্টনারশিপের অঙ্ক ভাব, তিনজনের রেশিও হচ্ছে এটা। তাহলে I1 কত পাবে, I1 মানে হচ্ছে তো 6 অ্যাম্পিয়ার, 6 ওহম, এই কত পাবে সেটা কি করে বার করবো, না I1 = বার করে নিতে পারি, যেটা আমি কি করে বলেছি এর কত রেশিও 1, তাহলে 1 ডিভাইডেড বাই টোটাল সাম কত, 3 আর 2 5 আর 6, যেমন অংশীদারি কারবারে অঙ্ক করেছিল 6 ইন্টু টোটালটা সেটা কত 2, তাহলে কত পাচ্ছিস 1/3 অ্যাম্পিয়ার, হয়েছে। I2 কত হবে, এখানে 1/6 জায়গায় কি হবে বল 2/6, তাই না, 2/6, 2/6 যদি করিস তাহলে কত হবে বল 2/3 অ্যাম্পিয়ার, হয়েছে। আচ্ছা তারপরে I3 কত হবে, দেখ I3 হবে হচ্ছে তোর 3/6, তাই না, এটা 3 আছে, 3/6 ইন্টু 2 মানে 3 দুগুণে 6, 2 2 কেটে গেল, মানে এটা কত আসবে 1 অ্যাম্পিয়ার, তাই আসার কথা। দেখ 1/3 1/3 সরি 1/3 প্লাস 2/3, এটা টোটালটা সেম আছে 1/3 প্লাস 2/3 মানে
3/3 1 অ্যাম্পিয়ার, এটা 1 অ্যাম্পিয়ার, বুঝেছে? তাহলে কারেন্ট গুলো পেয়ে গেলাম। এবার বলি স্যার ভোল্টেজ কত? প্যারালালের ক্ষেত্রে ভোল্টেজ সেম হয়, এরা তিনজন প্যারালাল আছে, যে কোনো একটার ভোল্টেজ বার কর, সবারই এক করছে তাই ভোল্টেজ, ঠিক আছে? যে কোনো একটার ক্ষেত্রে যা ভোল্টেজ বার করি সবারই ক্ষেত্রে তাই ভোল্টেজ, হয়েছে? তাহলে এটা শেষটার জন্যই করি, এইটার জন্য করাটাই সুবিধা, কারণ এরা এক করছে কারেন্ট 1 অ্যাম্পিয়ার গেছে, তাহলে 2 × 1 মানে কত বল? 2 ভোল্ট, হয়েছে? তাহলে এর এক করছে ভোল্টেজ কত বল? 2 ভোল্ট। এর এক করছে ভোল্টেজ কত বল? 2 ভোল্ট, হয়েছে? এর এক করছে ভোল্টেজ 2 ভোল্ট, বোঝা গেছে? এর এক করছে ভোল্টেজটা আমি যেটা পেলাম 2 ভোল্ট। এইটা একই সিমিলার আয়তে করে নিতে পার। আচ্ছা, যদি দুটো রেজিস্ট্যান্স থাকে, এটা আর একটা রুল অ্যাপ্লাই করতে পারিস, সেটা ধর এর এক করছে কারেন্ট যাচ্ছে হচ্ছে তোর ধর I1 I2 I3 হয়ে গেছে, তো এর এক করছে I4, তিনের এক করছে I4 আর I5, বুঝেছে? তাহলে I4 যেটা বার করতে পারবো, দেখ এইখানে কারেন্ট তো অবশ্যই 2 অ্যাম্পিয়ারই এসছে, সেটা বার করতে পারিস ওই রেশিও মেথডেই করতে পারিস, বা আরেকটা জিনিস মাথায় রাখতে পারিস, অপোজিট রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স। এর অপোজিট রেজিস্ট্যান্স কত? 3, যেহেতু ইনভার্স করতে হবে, 3 বাই টোটাল রেজিস্ট্যান্স কত? 6 + 3 9 ইন্টু টোটাল কারেন্ট কত বল? 2। এটা করতে পারিস, ঠিক আছে? অপোজিট রেজিস্ট্যান্স বাই টোটাল রেজিস্ট্যান্স ইন্টু টোটাল কারেন্ট, 3 × 3 = 9, 2/3 অ্যাম্পিয়ার, হয়েছে? তাহলে এইটার এক ক্রসে যদি 2/3 অ্যাম্পিয়ার যায়, বাকিটা 2 - 2/3, তাহলে 4/3 অ্যাম্পিয়ার হবে, হয়েছে? তাহলে এর এক ক্রসে যদি 2/3 যায়, 6 ওহমের এক ক্রসে, এর এক ক্রসে হবে হচ্ছে 4/3 অ্যাম্পিয়ার, বোঝা গেছে? তো এইভাবে হচ্ছে কারেন্টগুলো হচ্ছে ক্যালকুলেট করতে পারবে, বোঝা গেছে? এরপরে ভোল্টেজ সেম থাকবে, ভোল্টেজ যে কোনো একটা নিয়ে বার করতে পারিস, হ্যাঁ? এরপরে দেখ আমরা কিছু স্পেশাল প্রবলেমে যাই, হ্যাঁ? কিছু স্পেশাল প্রবলেমে আমরা হচ্ছে তো চাই, ঠিক আছে? কম্বিনেশনস অফ রেজিস্ট্যান্স বললাম যে হচ্ছে তোর ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি হয়, ঠিক আছে? আর একটা মাথায় রাখবি, যদি n নাম্বার অফ রেজিস্ট্যান্স is connected in series, n equal resistance, হয়েছে? n equal resistance connected in series, then R equivalent হবে হচ্ছে তোর nr, n equivalent resistance connected in series, then R equivalent হচ্ছে nr. If n equivalent resistance connected in parallel, then R equivalent হবে R/n, হয়েছে? এটা মাথায় রাখবি। আবার এটা আবার অনেক ক্ষেত্রে বলে যে সিরিজ আর প্যারালালের রেশিও বার করো, তখন মাথায় রাখবি n স্কয়ার হয়, হ্যাঁ? বা এটা এমনি রেশিও বার করে নিতে পারিস, দুটোকে ডিভাইড করে দিয়ে রেশিও বার করে নিতে পারিস, হয়েছে? আচ্ছা, এরপরে আমরা যাব যে আলফা ইকুইভ্যালেন্ট কি হবে। আলফা ইকুইভ্যালেন্ট বলতে কি, ধর এই একটা রেজিস্ট্যান্স, এই আর একটা রেজিস্ট্যান্স, এরা দুজন কিসে আছে? সিরিজে আছে। আর এবার এখানে একটা দেখ, এইখানে এই একটা রেজিস্ট্যান্স, এই আর একটা রেজিস্ট্যান্স, এরা দুজন কিসে আছে বলতো? প্যারালালে আছে। এটা হচ্ছে R1, এটা হচ্ছে R, এরা দুজন কিসে আছে বল? প্যারালালে। এরা দুজন কিসে আছে বল? সিরিজে। এদের ক্ষেত্রে যদি বলে আলফা ইকুইভ্যালেন্ট কত হবে, এর আলফা 1, এই রেজিস্ট্যান্সটার আলফা 2, এরও আলফা 1 আলফা 2। তোকে বলছে যে ইকুইভ্যালেন্ট আলফা কত হবে, এটা মাথায় রাখবি। ইকুইভ্যালেন্ট আলফা ইকুইভ্যালেন্ট ফর সিরিজ ইকাস টু আলফা ইকুইভ্যালেন্ট ফর হচ্ছে প্যারালাল, একই হবে। সেটার মান কত হবে না, দুটোর যোগ করে 2 দিয়ে ভাগ, আলফা 1 + আলফা 2 বাই 2, হয়েছে? দুটো রেজিস্ট্যান্স সিরিজ প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে ইকুইভ্যালেন্ট আলফা মানে কি, ওই যে পেয়েছিলাম থার্মাল কন্ডাক্টিভিটি, তাই তো? বাট সরি, টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, থার্মাল ভুল বললাম, হ্যাঁ? আলফা রোটাকে থার্মাল কন্ডাক্টিভিটি বলে, হ্যাঁ? সরি, রো আর সিগমাটাকে হচ্ছে তোর থার্মাল নয়, এখানে হচ্ছে তোর ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি, ইলেকট্রিক্যাল রেজিস্টিভিটি, হ্যাঁ? রো আর সিগমা বলে। এইটা হচ্ছে তোর টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, এই পেয়েছিলাম না, RT = R0 × 1 + আলফা × ডেল্টা টি, দিস ইজ কল্ড দ্য টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, হয়েছে? এটাকে বলা হচ্ছে তোর টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, হয়েছে? টেম্পারেচার কোফিসিয়েন্ট অফ রেজিস্ট্যান্স, তার মান হবে যেটা হচ্ছে সিরিজ প্যারালাল কম্বিনেশনের ক্ষেত্রে, এটা হচ্ছে তোর আলফা 1 + আলফা 2 ডিভাইডেড বাই 2, ঠিক আছে? আলফা 1 + আলফা 2 ডিভাইডেড বাই 2, হয়েছে? এবার দেখ আমি কিছু স্পেশাল অঙ্ক করাই, হ্যাঁ? স্পেশাল অঙ্ক বলতে একটা মেথড শিখবো, এইটাই হয়তো শেষ করতে হবে, এইটা পড়ি, কারণ অনেকটা ক্লাসটা লেন্থ হয়ে গেল। এর পরের ক্লাসে আমি কিছু স্পেশাল নিয়ম শেখাবো, ঠিক আছে? তো মানে অ্যাকচুয়ালি কি বলতো, এই চ্যাপ্টারে থিওরি কম, ঠিক আছে? তো আরেকটা জিনিস হয়তো পড়েছিস, পাওয়ার P = VI, এটা দেখি পরে এখান থেকেই পেয়ে যাবি, ওইখান থেকে কিছু জাস্ট, বা জুল হিটিংস ল, H = I² RT, এগুলো হয়তো হালকা হালকা পড়ে এসেছিস, হ্যাঁ? তো এইগুলো হালকা করে বলে দিলেই থিওরি শেষ মোটামুটি,
কিন্তু এই চ্যাপ্টারে কি বলতো অঙ্কের ভেরিয়েশন প্রচুর হয়, ঠিক আছে? সুতরাং অঙ্কের জন্য আমার কিছু ট্রিক শিখতে হয়। যেমন ধর এইটাই, এখানে আমি একটা জিনিস শেখাই, ঠিক আছে? যেমন এটা হচ্ছে নোডাল অ্যানালাইসিস বলে, হ্যাঁ, নোডাল অ্যানালাইসিস বলে, এটাকে নোডাল অ্যানালাইসিস বলে। এবার নোডাল অ্যানালাইসিস বলার আগে আমাকে অ্যাকচুয়ালি কেসিএল কেভিএলটা বলা উচিত ছিল, কার্চফ কারেন্ট ল অ্যান্ড হচ্ছে কার্চফ ভোল্টেজ ল। যাই হোক, এটা বুঝতে পারবি, আপাতত ট্রিক হিসাবে শিখলাম। তো ধর এটা হচ্ছে 4 ওহম রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে সেটা হচ্ছে 8 ওহম, এইখানে একটা আছে হচ্ছে 2 ওহম, ঠিক আছে? 4 ওহম, 8 ওহম, 2 ওহম। চার ওহম, 8 ওহম, 2 ওহম, ঠিক আছে? তো এই একটা রেজিস্ট্যান্স কম্বিনেশন আছে। তোকে বার করতে বলছে যে ফাইন্ড দ্য ভোল্টেজ ডিফারেন্স বা ভোল্টেজ অ্যাট দ্য পয়েন্ট এক্স, এই পয়েন্টটা, এই পয়েন্টে ভোল্টেজ কত হবে, এ পয়েন্টে ভোল্টেজ কত হবে, হয়েছে? এই নোডাল অ্যানালাইসিস মানে কি, যে কার্চফ কারেন্ট লটা বলিস। কার্চফ কারেন্ট ল বলছে যে সাম অফ দ্য কারেন্ট অ্যাট দ্য জাংশনস ইজ ইকুয়াল টু 0, ঠিক আছে? সাম অফ দ্য কারেন্ট অ্যাট দ্য জাংশনস ইজ ইকুয়াল টু 0, হয়েছে? মানে ধর একটা জাংশন মানে কি, যেখানে সবাই এসে মিট করে, ঠিক আছে? ইলেকট্রিক্যাল পোলের কথা, ইলেকট্রিক্যাল পোলটা দেখবি, যখন যাবি ইলেকট্রিক্যাল পোলটার দিকে খেয়াল করবি, হ্যাঁ? তো ধর এরকম একটা ইলেকট্রিক্যাল পোল দেখবি, সেখানে দেখবি একটা মেন তার এসছে, সেখান থেকে সমস্ত চারদিকে কারেন্ট তারগুলো বেরিয়ে গেছে, সেখান থেকে সবাই হচ্ছে কানেকশন নিচ্ছে, তাই তো? তাহলে সাম অফ দ্য কারেন্ট অ্যাট দ্য জাংশনস কি, 0। এবার দেখ এইখানটায় সাম অফ দ্য কারেন্ট জাংশন 0 করতে পারবি না, কারণ দুজনা ঢুকছে দুজনা বেরোচ্ছে। তাহলে এক্ষেত্রে কি বলবো, সাম অফ দ্য কারেন্ট ইনওয়ার্ড ইকাস টু সাম অফ দ্য কারেন্ট আউটওয়ার্ড, হয়েছে? যদি i3 i4 বেরোয়, এটা ধর i3, এটা যদি i4, এটা যদি i1, এটা যদি i3 i2 হয়, তাহলে i1 প্লাস i2 ইকাস টু i3 প্লাস i4। সাম অফ দ্য কারেন্ট ইনওয়ার্ড ইকাস টু সাম অফ দ্য কারেন্ট আউটওয়ার্ড, বা বলতে পারি সাম অফ দ্য কারেন্ট অ্যাট দ্য জাংশন ইজ ইকাস টু 0। একই ব্যাপার, এখানে সবাই যদি ঢুকতো তাহলে কি বলতাম, 0, ঠিক আছে? এবার ধর এই পজিশনে ভোল্টেজ বার করতে বলেছে, তুই কারেন্ট ফারেন্ট ওসব দেখার দরকার নেই, তুই যেটা দেখবি যে তুই দেখে নিবি যে আমি, যে এখান থেকে সবাই কারেন্ট বেরিয়ে যাচ্ছে, তুই ধরে নে এটা, ঠিক আছে? i1 প্লাস i2 প্লাস i3 সবাই বেরিয়ে যাচ্ছে, তাহলে এখানে সোর্স তো কিছু নেই, কিন্তু সবাই বেরিয়ে যাচ্ছে, তাহলে কি তাদের সামটা 0 হবে? তাহলে সাম অফ দ্য কারেন্ট অ্যাট দ্য জাংশন যদি 0 হয়, তাহলে i1 প্লাস i2 প্লাস i3 এই সামটা হচ্ছে 0, হয়েছে? এটা অঙ্ক করার একটা ট্রিক শেখাচ্ছি। এইখানে যদি বলে তো এই পয়েন্টে ভোল্টেজ কত, যে পয়েন্টে ভোল্টেজ বার করতে বলছে, এটা দুটোর জন্য নয়, দুটো বা তিনটে সার্কিট যখন, বা দুটো হতে পারে, তিনটেও হতে পারে, চারটে হতে পারে, পাঁচটা হতে পারে, হ্যাঁ? সবাই যখন একটা পয়েন্টে এসে মিট করছে, তাহলে সেই পয়েন্ট থেকে আমি ধরে নিচ্ছি সবাই ভোল্টেজগুলো বেরিয়ে যাচ্ছে, তাদের সামটা হচ্ছে 0, বা তাদের কারেন্টগুলো সব বেরিয়ে যাচ্ছে, তাদের কারেন্টের সামটা হচ্ছে 0। তাহলে i1 কত হবে, ধর এই পয়েন্টের ভোল্টেজ হচ্ছে ভি বা ভিএ, এই পয়েন্টের ভোল্টেজ ধর ভিএ। তাহলে দেখ কারেন্ট মানে কি বল, ভোল্টেজের ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। তাহলে এই পয়েন্টের ভোল্টেজ যদি ভিএ হয়, এর কথা ভাব, প্রথমে 4 ওহমের কথা ভাব। এই পয়েন্টের ভোল্টেজ যদি ভিএ হয়, তাহলে প্রথমে 4 ওহমের কথা ভাব। এই পয়েন্টের ভোল্টেজ যদি ভিএ হয়, প্রথমে 4 ওহমের কথা ভাব। তাহলে i1 ইকাস টু কত হবে, ভিএ, i1 ইকাস টু কত হবে, ভিএ মাইনাস, এইখানে ভোল্টেজ কত আছে বল, এইটা। আচ্ছা এইখানে আরেকটা জিনিস বলি শোন, এই যে 20 ভোল্ট ব্যাটারি দেওয়া আছে, এটার মানে কি বলতো, এইটার মানে হচ্ছে তোর এই দিক থেকে কোনো মাঝে রেজিস্ট্যান্স নাই, তাহলে এত দূর পর্যন্ত কোনো রেজিস্ট্যান্স নাই, এইখানের ভোল্টেজ হচ্ছে 20 ভোল্ট। এইখানে 20 ভোল্ট পোটেনশিয়াল ডিফারেন্স, মানে এই দুটো এন্ডের অ্যাক্রসে ভোল্টেজ ডিফারেন্সটা 20 ভোল্ট। এইটা আর এইটা, দাঁড়া একবার কালিটা চেঞ্জ করি, এইটা, এই যে সরি সরি, হ্যাঁ, এইটা আর এইটা, এই দুটো অ্যাক্রসে ভোল্টেজটা 20 ভোল্ট। তাহলে এখানে 20, এখানে কত বল, এখানে হচ্ছে 0 ভোল্ট, এখানে 20 ভোল্ট, এখানে হচ্ছে 0 ভোল্ট, ঠিক আছে? এবার i1 এইদিকে যাচ্ছে, তাহলে কারেন্ট মানে কি বল, ভোল্টেজের ডিফারেন্স বাই রেজিস্ট্যান্স। এখানে ভোল্টেজ কত বল, ভিএ, এখানে কত বল, 20, তাহলে ভিএ মাইনাস 20 ডিভাইডেড বাই 4 প্লাস i2 কত হবে বল, এইটা হচ্ছে i2, তাহলে এখানে ভিএ, এখানে কত বল 0, তাহলে ভিএ মাইনাস 0 ডিভাইডেড বাই আর কত হবে বল 8। i3 কত হবে বল এইদিকে, তাহলে এখানে কত বল ভিএ, এখানে কত বল 0, তাহলে ভিএ মাইনাস 0 বাই হচ্ছে 2, ঠিক আছে? এখানে রেজিস্ট্যান্স 2 আছে, এই যে সমান হচ্ছে 0। জাস্ট ইকুয়েশনটা সলভ করবি, ভ্যালু তুই পেয়ে যাবি।
তাই না? ইকুয়েশনটা সলভ করবি, ভ্যালু তুই পেয়ে যাবি। আচ্ছা, ইকুয়েশনটা সলভ করার জন্য এটাকে 8 দিয়ে গুণ করে দে, তাহলে সুবিধা হবে। হ্যাঁ, এই যে নিচে 8 হচ্ছে দিলেই সব কিছু হয়ে যাবে। তাহলে 2 ইন্টু VA মাইনাস 20 প্লাস 8 দিয়ে গুণ করেছিস মানে VA, আর VA কেটে কেটেই করছি, 4 2 4 8 প্লাস হচ্ছে 4VA সমান হচ্ছে 0 হয়েছে। দেখ 2VA প্লাস VA 3VA আর এটা হচ্ছে 4VA মানে হচ্ছে 7VA হয়েছে। ঠিক আছে, দেখ দেখে নিবি একবার। হ্যাঁ, এই যে 2VA প্লাস হচ্ছে VA 3VA 4 3 7VA, হ্যাঁ ঠিক আছে। ইকাস টু কত বল? 40 ভোল্ট। হ্যাঁ, তাহলে VA সমান কত পাবি বল? 40/7 ভোল্ট হয়েছে। তাহলে এখান থেকে সহজেই বার করে ফেলতে পারছিস। হ্যাঁ, আপাতত এইটা নোডাল অ্যানালাইসিসটা শেখালাম, এইটার মানে গুরুত্বটা আরো ভালো করে বুঝতে পারবি যখন মানে আনব্যালেন্সড টাইপের হচ্ছে তোর জিনিসপত্র দেবে। হ্যাঁ, আর একটা জিনিস হচ্ছে এখানে বলে দিই দাঁড়া, উইস্টন ব্রিজ একটা জিনিস হয়। উইস্টন একজনের নাম। হ্যাঁ, তিনি একটা হচ্ছে ব্রিজ বলতে পারিস আবিষ্কার করেছেন, ঠিক আছে। তো উইস্টন ব্রিজটা একটা জিনিসটা কিরকম না, ধর 4টে রেজিস্ট্যান্সকে তুই এইভাবে সাজিয়েছিস, এইরকম একটা রেজিস্ট্যান্স, এরকম একটা রেজিস্ট্যান্স, এখানে একটা রেজিস্ট্যান্স, এইখানে একটা রেজিস্ট্যান্স, এরকম ভাবে সাজিয়েছিস। এইরকম 4টে রেজিস্ট্যান্স আছে। এবার এখান থেকে একটা ব্যাটারি দিয়েছিস, এইভাবে কানেক্ট করছিস। হ্যাঁ, মাঝখানে এখান থেকে এখানে একটা হচ্ছে গ্যালভানোমিটার অ্যাপ্লাই করেছিস, গ্যালভানোমিটার বা ভোল্ট মিটার যাই বল, ভোল্ট মিটার। হ্যাঁ, এটা এর 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 একদম এইখানে আছে। হ্যাঁ, এটা একটু বেঁকে গেছে হয়তো, একদম এই এন্ড থেকে এই এন্ডের আট আছে। এটা R1, এটা R2, এটা R3, এটা R4, এটা ভোল্টেজ V হয়েছে। তাহলে উইস্টন ব্রিজ কি জিনিস বলতো? এইরকম একটা উইস্টন ব্রিজ। এরপরে উইস্টন ব্রিজের দু রকম হতে পারে, একটা ব্যালেন্স হতে পারে, ব্যালেন্স উইস্টন ব্রিজ হতে পারে, আর একটা হচ্ছে আনব্যালেন্স বা ডিসব্যালেন্স উইস্টন ব্রিজ। হ্যাঁ, ব্যালেন্স উইস্টন ব্রিজ আর একটা হচ্ছে আনব্যালেন্স উইস্টন ব্রিজ। উইস্টন ব্রিজে যদি এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ যদি সেম হয়, এই যে এ পয়েন্ট আর বি পয়েন্ট, এদের ভোল্টেজ যদি VA সমান যদি VB হয়, ভোল্টেজ ব্রিজের এই দুটো পয়েন্টের ভোল্টেজ যদি সেম হয়, তাহলে কোনো কারেন্ট এদের মধ্যে দিয়ে যাবে না, ঠিক আছে। এটা জানিস যে ভোল্টেজের ডিফারেন্স হলে তবেই কারেন্ট ফ্লো করবে, হয়েছে। তখন সেটাকে বলবো ব্যালেন্স উইস্টন ব্রিজ। কিন্তু যদি দুটো ডিফারেন্ট হয়, এর মধ্যে দিয়ে কারেন্ট যাবে, তখন সেটাকে বলবো আনব্যালেন্স উইস্টন ব্রিজ, হয়েছে। তো এই যে আনব্যালেন্স উইস্টন ব্রিজের ক্ষেত্রে অঙ্ক করতে গিয়ে দেখবি যে ওই নোডাল অ্যানালাইসিস মেথডটা আগে যেটা শিখলাম সেটা দিয়ে করতে পারবো সহজে, হয়েছে। তো এই যে ব্যালেন্স উইস্টন ব্রিজ, এই পয়েন্টের ভোল্টেজ আর এই পয়েন্টের ভোল্টেজ সেম, সেটাতে আমরা এরপরে একটা জিনিস আছে, কারশফস ভোল্টেজ ল। দুটো ল আছে না, কারশফের দুটো ল আছে, কারশফ একজনের নাম। তো কারেন্টগুলো এই যে ধর বাড়িতে ইলেকট্রিক্যাল সার্কিট আছে, একটা মেন পয়েন্ট থেকে একটা ফ্যান বিভিন্ন ঘরে চলে গেছে, তাহলে বিভিন্ন ঘর কত কত করে কারেন্ট অ্যাজাম্পশন করছে বা কারেন্ট কত কত করে হচ্ছে নিচ্ছে, সেটা আমি ক্যালকুলেট করতে পারবো কি করে? এই KCL KVL কে স্মরণ করে, ঠিক আছে, মানে কারশফকে স্মরণ করে, ঠিক আছে। তো কারশফ সেই রুলসটাই হচ্ছে বলেছিল, ঠিক আছে। তো বা ধর এই যে ইলেকট্রিক পোল আছে, ইলেকট্রিক পোল থেকে একটা পাড়া আছে, একটা পাড়াতে একটা ইলেকট্রিক পোল আছে, সেখান থেকে বিভিন্ন জায়গায় কারেন্টগুলো ছড়িয়ে যাচ্ছে, তাই তো। তো সেই যে ইলেকট্রিক পোল থেকে সব সব বাড়িতে সমান কারেন্ট অ্যাজাম্পশন করে না, তাই না। তো সেক্ষেত্রে হচ্ছে বিভিন্ন বাড়ি বিভিন্ন অ্যামাউন্ট অফ কারেন্ট কনজিউম করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে কোন বাড়ি কতটা কারেন্ট কনজিউম করলো, ঠিক আছে, কতটা কারেন্ট হচ্ছে নিল, সেইটার জন্য মিটার বসানো আছে, ঠিক আছে। তার রেটও বিভিন্ন হয়, এই রেটগুলোই বলে দেয় যে বিভিন্ন জনা বিভিন্ন কারেন্ট হচ্ছে। তাহলে সেইগুলো আমরা কি করে বাদ করতে পারবো? ওই KCL KVL কে স্মরণ করে, ঠিক আছে। তো তার জন্য আমাকে হচ্ছে KCL KVL কে স্মরণ করতে হবে, ঠিক আছে। তো এইটা KCL KVL অ্যাপ্লাই করে আমরা দেখাতে পারি যে এইটা যদি, এটা আপাতত মাথায় রাখ যে R1/R2 সমান যদি R3/R4 হয়, মানে কি, বা আর একটা বলতে পারিস R1/R3 সমান R2/R4 যদি হয়, এইটা বাই এইটা রেশিও আর এইটা বাই এইটা রেশিও যদি সমান হয়, তখন এটা বলতে পারি ব্যালেন্স উইস্টন ব্রিজ, হয়েছে। তখন এটা বলতে পারি হচ্ছে ব্যালেন্স উইস্টন ব্রিজ, হয়েছে। এই উইস্টন ব্রিজের অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা হচ্ছে মিটার ব্রিজ আছে। এই উইস্টন ব্রিজের অ্যাপ্লিকেশন যেটা আছে সেটা হচ্ছে মিটার ব্রিজ আছে। মিটার ব্রিজ একটা ইনস্ট্রুমেন্ট, তোদেরকে হয়তো এখন মনে হয় সিলেবাসে ইনক্লুড করতে পারে, তোদের হয়তো এটা প্র্যাকটিক্যালও করতে হতে পারে। মিটার ব্রিজ বেশ ভালো ইনস্ট্রুমেন্ট, হয়েছে। এটা একটা হচ্ছে প্র্যাকটিক্যালও করতে পারে। এছাড়া তোদের নিটের সিলেবাসে এই মিটার ব্রিজটা ইনস্ট্রুমেন্টেশনে আছে, বোঝা গেছে। তো আপাতত এইটা থাক। হ্যাঁ, তো পরের দিন আমি ক্লাসে অ্যাকচুয়ালি এই বেসিকগুলো আজকে একটু বলে দিলাম, ঠিক আছে। বেসিক পার্টগুলো একটু বলে দিলাম, এটা একটু বই থেকে হচ্ছে পড়বি, তার সঙ্গে আমার নোটটা নিবি, কারণ আমি দেখ ওই যে কারেন্ট ডেন্সিটি বা এই সময় যে জিনিসগুলো আছে ওগুলো ডিটেলস ডেরিভেশন করিনি, কিন্তু আমি গল্পের মতো করে বলে দিয়েছি। হ্যাঁ,
এবার তার সাথে বইটা পড়তে হবে, বইটা পড়লে নিজে জিনিসটা ক্লিয়ার করতে হবে, হ্যাঁ। এবং জিনিসগুলো সবসময় চেষ্টা করবি থিওরিটা না নিজে পড়ে বোঝার, তাহলে তোর ব্রেনটাকে হচ্ছে তুই কী করছিস, তুই ঘামাচ্ছিস। সুতরাং তুই প্রবলেম সলভ করতেও ইয়ে করবি। কেউ একটা বলে দিল একদম সহজ সরলভাবে লিখিয়ে দিল, নোট করে দিল, এটাতে কিন্তু মানে লং টার্মের রেসপেক্টে এটা ইয়ে হবে না, এবং মানে তুই এই জিনিসটা নিয়ে এগুতে পারবি না। তার জন্য আমি বলি যে সবসময় আমি থিওরিটাকে একটু কঠিন করেই বোঝাই, বা থিওরিটাকে একটু বলে দিলাম, সেটা একটু বইটা পড়ে নিজে জিনিসটাকে উদ্ধার করার চেষ্টা করবি। আর বইটার সাথে সাথে একটা খাতা নিবি, খাতা নিয়ে স্টেপ বাই লিখবি, লিখে প্রত্যেকটা পয়েন্ট বোঝার চেষ্টা করবি। যখন পারবি না তখন আমাকে জিজ্ঞাসা করবি, বা যে স্যারের কাছে পড়িস তাকে হচ্ছে জিজ্ঞাসা করবি যে এটা কি হচ্ছে, কি করে হচ্ছে, কি না হচ্ছে, কোনো মনে প্রশ্ন করবি, সেগুলো ইয়ে করবি, ঠিক আছে। তো যাই হোক, এই পার্টটা তোদেরকে হচ্ছে তোর বললাম। এর পরের দিন দেখবি এই পরের যে সেটটা আসবে না, এই পরেরটা আমি প্রবলেমস করাবো, শুধু প্রবলেমস, হ্যাঁ, প্রবলেমস অ্যান্ড হচ্ছে ট্রিক্স। এই যে আনব্যালেন্স সুইচটার্ন ব্রিজ হলে কি করে নোডাল অ্যানালাইসিস অ্যাপ্লাই করে সহজে বার করতে পারবো, কেসিএল কি করে অ্যাপ্লাই করবো, কেভিএল কি করে অ্যাপ্লাই করবো, একটার জায়গায় 10টা ব্যাটারি থাকতে পারে, দুটো ব্যাটারি থাকতে পারে, 10টা ব্যাটারি দেবে না, দুটো ব্যাটারি দেয় জেনারেলি, হ্যাঁ। তো সেক্ষেত্রে বিভিন্ন পয়েন্টের ভোল্টেজ কি করে বার করতে পারবো, হ্যাঁ। তো সেই জিনিসগুলো, বা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স, বিভিন্ন কমপ্লিকেটেড টাইপের সার্কিট দেবে, সেখানে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কী করে বার করতে পারবো, ঠিক আছে। তো এইগুলো আমরা হচ্ছে তো দেখবো, বা সিমেট্রিক সার্কিট কী জিনিস, হ্যাঁ। তো সেই পার্টটা আমরা পরের দিন হচ্ছে তো দেখবো। আজকে তোর এই জিনিসটাই হচ্ছে থাক, কয়েকটা অঙ্ক করানো যেত, কিন্তু ভিডিওটা অনেক লেন্দি হয়ে গেছে এমনিতে, ঠিক আছে। তো এই পার্টটাই হচ্ছে থাক, ঠিক আছে।